নমস্কার, আমি বিশ্ব মজুমদার। নিউজ 18 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজ অনেক ঘটনা ছিল, অনেক ঘটনা আছে, তা সত্ত্বেও আজকের বিষয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। ঝড়ের পিঠে সওয়ার হয়ে বাংলাদেশের কুর্সিতে বসেছেন মোহাম্মদ ইউনূস। অস্থায়ী সরকারের প্রধান উপদেষ্টা তিনি। দেশের হাল ফেরাতে নোবেলজয়ী অর্থনীতিবিদদের উপর ভরসা রেখেছেন বাংলাদেশের মানুষ। ইউনূসের সামনে এখন অনেক চ্যালেঞ্জ, অসংখ্য। দেশ জুড়ে হামলা, লুট, এখনো বন্ধ অধিকাংশ থানা, রাস্তাঘাটে পুলিশ নেই, একের পর এক জেলায় আক্রান্ত সংখ্যালঘুরা, ভারতে ঢোকার জন্য বাংলাদেশ সীমান্তে হাজার হাজার মানুষের ভিড়, যে ছবি বুঝিয়ে দিচ্ছে এখনো সবকিছু ঠিক হয়নি বাংলাদেশে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নৈরাজ্য থেমেছে, শান্তি কবে ফিরবে ওপার বাংলায়? প্রশ্ন আইন শৃঙ্খলা নিয়েও, প্রশ্ন রাজনীতির গতিপথ নিয়েও। কবে হবে নির্বাচন? বাংলাদেশের রাজনীতিতে কি আবার উত্থান হবে বিএনপির? এসবের মধ্যেই শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আজ মিছিল হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জে। বাংলাদেশের হাল জানতে সরাসরি আমাদের সঙ্গে থাকবেন যারা জানাবেন বাংলাদেশের অতিথিরা। তাদের কাছ থেকে শুনবো কেমন আছে বাংলাদেশ। আমার স্টুডিওতেও যারা আছেন তাদের কাছ থেকেও শুনবো যে কিভাবে আগামীর পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমার স্টুডিওতে যারা রয়েছেন, প্রথমে আলাপ করাই। বিজেপির পক্ষে রয়েছেন বিমল শঙ্কর নন্দ। বিমলদা, আপনাকে স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, আপনাকে স্বাগত। এবং রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন, আপনাকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন আজমেরি হক বাঁধন। বাঁধন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। রয়েছেন পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত। পিনাকবাবু, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত। পিনাকবাবু, আপনার কাছ থেকে শুরু করছি, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন, বাংলাদেশকে আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি হাই কমিশনার ছিলেন। যে বাংলাদেশের আজকের যে অবস্থা, কোন দিকে যাচ্ছে বলে আপনার অন্তত মনে হয়? আমি যখন হাই কমিশনার ছিলাম এরকম একটা অবস্থা তখনও হয়েছিল, যেটাকে ওরা 111 বলে। তখনও একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছিল, আর্মি মুভ ইন করেছিল, আর আমাকে তাদের সাথেই তখন ডিল করতে হলো অ্যাজ দ্য ইন্ডিয়ান হাই কমিশনার। তো আমরা সেটা নিয়ে ডিল করেছিলাম। আপনাদের মনে থাকবে 2008-এ প্রথম ট্রেন চলেছিল, ওটা কিন্তু ওই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারেই হয়েছিল। অনেক কিছু আরো কাজ হয়েছিল তখন, সিকিউরিটি রিলেটেড ছিল। তো এখনকার যে কনটেক্সট ইজ ডিফারেন্ট, কেন এখন তো আর কেয়ারটেকার সিস্টেমটা বাংলাদেশের কনস্টিটিউশন থেকে মানে বের করে দেওয়া হয়েছিল। তো এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট নামটা দিয়েছে, এটার কিন্তু লিগালি কনস্টিটিউশনালি কোনো বেসিস নেই। এটা একটা এমার্জেন্সি গভর্নমেন্ট বলতে পারেন। তো তাই জন্য আমাদের দিক থেকে আমরা তো মনে করি যে শান্তি ফিরে আসুক, নর্মালসি ফিরে আসুক, যাতে আমাদের নর্মাল ট্রেড কিংবা আসা যাওয়া এগুলো নর্মালাইজ হয়ে যাক। কিন্তু এখন তো এই কাজগুলো তো ওদের করতে হবে, আমরা তো করতে পারবো না। তাই জন্য ওদের বসে ইমিডিয়েটলি পুলিশকে ফিরিয়ে আনতে হবে। পুলিশ তো স্ট্রাইকে চলে গেছে। এখন শুনেছি নাকি বিজিবি, যেটা আমাদের মানে বিএসএফ এর মানে বাংলাদেশ বর্ডার গার্ড, তারা নাকি বর্ডার গার্ড, তারা কি বলে ওই বর্ডার পোস্টে যেগুলো ওই পুলিশ স্টেশন আছে, তারা নাকি ওগুলো মাইন করছে। নর্মাল পুলিশ যারা, তারা পালিয়ে গেছে, তারা স্ট্রাইক করে গেছে। কেন ওরা বলছে যে আমাদের দাবি এখন, ওরা বলছে আমরা অনেক রকমের এখন দাবি রাখবো। সেটা ওরা কি সব বানাচ্ছে, ওদের যে ইউনিয়ন আছে তারা সব প্রেজেন্ট করবে।
আর এখন তো সরকার নতুন মানে যারা অ্যাডভাইজার মানে মিনিস্ট্রি, ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্কে বলতে পারেন, অনেকগুলো মানে মিনিস্ট্রি তাদের একজনকে দেয়া হয়েছে। তো এখন ওরা সেটেল ডাউন করে এগুলো করতে হবে ওদের ইমিডিয়েটলি। তো ন্যাচারালি ল এন্ড অর্ডার ছাড়া অন্য কিছু তো নর্মাল হবে না, মানে এইসব কথাবার্তা ওদের ওখানে এখন চলছে। মানে প্রধান কাজ হচ্ছে এই মুহূর্তে শান্তি শৃঙ্খলা ফেরানো, কারণ মানুষকে নিরাপত্তা দেওয়াই প্রধান কাজ। আমার সঙ্গে বাঁধন রয়েছেন, রোজমেরি হক বাঁধন নিজেও এই মুভমেন্টের সমর্থনে রাস্তায় নেমেছিলেন। বাঁধন, আন্দোলন হলো, হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, তারপর যে ছবিটা দেখা যাচ্ছে সেটাই কি আপনি খুশি? কিভাবে শান্তি ফিরবে, কত দ্রুত শান্তি ফিরবে বলে আপনার মনে হয়? প্রথমত ধন্যবাদ আমাকে আসলে আপনাদের এইরকম একটা আলোচনায় ডাকার জন্য। আপনারা যারা আছেন সবাইকে নমস্কার, সালাম। আমি আসলে প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে যেই আন্দোলনটা হয়েছে সেটা হচ্ছে ছাত্র জনতার একটা আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এখন এটা অনেক বড় একটা প্রাপ্তি বাংলাদেশের মানুষের জন্য, যারা বাংলাদেশকে বিলং করে তাদের জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি, যেটা আসলে ছাত্রদের হাত ধরে আমাদের কাছে এসেছে। কারণ ছাত্ররা আমাদেরকে পথ দেখিয়েছে। আমরা একটা ভয়ের রাজনীতিতে বসবাস করতাম, যেখানে আমাদের জীবনটা ছিল ভয় দিয়ে একেবারে আবদ্ধ। আমরা কোনো কিছু বলতাম না, আমরা কোনো কিছু করতাম না, আমরা যা আমাদের সাথে হচ্ছে মেনে নিতাম। এবং মেনে নিতে নিতে এমন একটা পর্যায়ে চলে গেল যেখানে গিয়ে আসলে রাষ্ট্র তার সাধারণ জনগণের উপর নির্বিচারে গুলি চালালো। এবং সেই গুলি চালানোর মধ্যে যারা নিহত হয়েছেন তারা শুধু স্টুডেন্ট না, সেখানে একটা 6 বছরের বাচ্চা থেকে শুরু করে একটা রিক্সাওয়ালা, একটা স্টুডেন্ট, নর্মাল মানুষ সবাই আছে। এবং আনফরচুনেটলি অনেক পুলিশ অফিসাররা আছেন যারা আসলে গণপিটুনিতে কিংবা বিভিন্ন ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন আমাদের দেশের যে সরকার আসলে গত হয়েছেন, যে সরকার প্রধান আমাদের দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি আমাদের সাথে, জনগণের সাথে পুলিশকে, সামরিক বাহিনীকে এক ধরনের প্রতিপক্ষের জায়গায় নিয়ে গেছেন, যেখানে পুলিশকে আমরা বিশ্বাস করতে পারি না, আমাদের কোনো আস্থা নাই পুলিশের উপর। এবং পুলিশ যেহেতু একটা অন্যায় কাজে রাষ্ট্রকে সাহায্য করেছে, একটা কুৎসিত ভয়ঙ্কর একটা অন্যায় কাজে রাষ্ট্রকে সাহায্য করে ফেলেছে, সেহেতু পুলিশও এখন ভয় পাচ্ছে যে আমরা যখন যাব তখন জনগণ আমাদের সাথে কি করবে। কারণ এখন তো যার অর্ডারে আসলে এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তিনি তো বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন। এবং তিনি আরো যাতে এই সমস্যাগুলো আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, তার যারা নেতাকর্মী আছেন এবং তার যারা পৃষ্ঠপোষক আছেন তারা কিন্তু এখানে আরো খারাপ কাজগুলো বেশি প্রমোট করছেন। তারা 16-15 বছর ধরে শোষণ করেছেন, তাদের প্রতি মানুষের আক্রোশ আছে, ডেফিনেটলি আক্রোশ আছে। সেই আক্রোশ সবাই একই রকম ভাবে ডিল করছে না, তারা সেই আক্রোশ বের করছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ হচ্ছে যে নেতাকর্মীদের বাড়িতে হামলা হচ্ছে। এবং আরো আনফরচুনেট কাজ হচ্ছে যে, আমি সংখ্যালঘু শব্দটা বলতে চাই না, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে জন্মেছে সে বাংলাদেশী, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক, কিন্তু তাদের উপরে তো অত্যাচার যে কোনো হচ্ছে সবথেকে বেশি। বাংলাদেশি। আমি আপনাকে বলছি, যেহেতু আমার কাছে আমি বিশ্বাস করি আমার যতটুকু অধিকার আমার একটা হিন্দু ফ্রেন্ডেরও ঠিক সেতটুকুই অধিকার। তো যখন সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে সেটা আমাদের জন্য অনেক লজ্জার। আমরা ভীষণভাবে এটা নিয়ে লজ্জিত এবং দুঃখিত। এবং আপনি নিজে বলেছেন বাঁধন, আপনি নিজে বলেছেন, সম্প্রতি মন্তব্য করেছেন, আপনি নিজেই করেছেন যে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছে কিছু উগ্র সাম্প্রদায়িক শক্তি। জি, আমি এখনই ওইটাতেই আসছিলাম যে আমাদের কিন্তু গণমাধ্যমের উপরও কোনো আস্থা নাই, একেবারে আস্থা নাই। আপনার কোনো ধারণা নাই, আমি জানি না আপনারা এগুলো প্রচার করতে পেরেছেন কিনা বা আমাদের এই খবরগুলো আপনাদের পর্যন্ত গিয়েছে কিনা। আমরা কোনো রকমের গণমাধ্যমের উপর 2-3টা গণমাধ্যম ছাড়া, 2-3টা প্রিন্ট মিডিয়া এবং 1-2টা টিভি চ্যানেল ছাড়া আমরা কিন্তু কোনো গণমাধ্যমের উপর কোনো রকমের আস্থা আমাদের নাই। এবং তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে জনগণের দিয়ে, কারণ তারা এত ভাবে অন্ধের মতো খবর প্রকাশ করেছে। এখানে কিন্তু অনেক সাম্যের গল্প আছে। আপনি দেখেন মাদ্রাসার ছেলেরা যে মন্দির পাহারা দিচ্ছে,
তারা যে স্টুডেন্টরা রাস্তা ট্রাফিক কন্ট্রোল করছে 3 দিন হয়ে গেছে। আপনি ইমাজিন করেন একটা দেশে কোন রকমের আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সাহায্য করছে না। আপনি ইমাজিন করতে পারেন যে ঠিক একজন ঠিক বাদন, আপনি একদম ঠিক বলছেন বাদন, আপনার কাছে আসছি। একদম ঠিক বলছেন আপনি, আইনের শাসন নেই বললেই চলে, একদম আইনের শাসন নেই। অনেক চট্টোপাধ্যায়, কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশের যে পরিস্থিতি তাতে এখন অবধি আইনের শাসনের আশা এখন অবধি আমরা করতে পারছি না, সত্যি কথা বলতে কি। তবে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, আমরা আশা রাখি সেই অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব শান্তি ফিরিয়ে আনবে এবং অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে যে বাংলাদেশের সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা আছেন বাংলাদেশে তাদের সকলকে নিরাপদ এবং নিরাপত্তা দিতে চেষ্টা করবে। ফলে বাংলাদেশের পুরো পরিস্থিতি, আর একটা কথা আমি বলবো, বাংলাদেশে এখন কিন্তু স্টেক হোল্ডারের সংখ্যা অনেক বেশি। একটা সময় বাংলাদেশে ছিল স্টেক হোল্ডার বলতে আমরা দুটো মূল দলকে জানতাম। এখন আপনি দেখুন, আপনি যদি আওয়ামী লীগকে এই মুহূর্তে বাইরেও রাখেন, বিএনপি, জামাত, ছাত্ররা, আর্মি, সুশীল সমাজ, জামাত এবং কমিউনিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দলগুলোকে যদি আপনি ধরেন, তাহলে স্টেক হোল্ডারের সংখ্যা কিন্তু প্রচুর। তাদের প্রত্যেকের নিজস্ব ইন্টারেস্ট আছে, এই নিজস্ব ইন্টারেস্টে তারা খেলবে। এমত অবস্থায় পরিস্থিতি কি কোন দিকে যাবে আমাদের নজর থাকবে সকলেরই। সুমন, তুমি তো বাংলাদেশকে খুব কাছ থেকে দেখেছো এবং তুমি বাংলাদেশ সম্বন্ধে অনেকটা জানো, তুমি মানে আমরা নিজেরাও ঘুরেছিলাম। এই যে পরিস্থিতি হয়েছে, এটা পিনাকবাবু যে প্রশ্নটা তুললেন, সবার আগে দরকার আইনের শাসন ফেরানো। 24 ঘন্টার ওপর হয়ে গেছে কিন্তু সরকার শপথ নিয়েছে, যদিও সেই সরকার উপদেষ্টা, সবাই পায় উপদেষ্টা, তাদের মানে সত্যি কথা বলতে কি যে সরকার চালানো বা অভিজ্ঞতা তো নেই সেই অর্থে বলতে গেলে, পাশাপাশি কতটা তাদের দায়বদ্ধ দায়িত্ব থাকবে, বা এই রকম অবস্থায় সত্যি কি এই মুহূর্তে আইনের শাসন ফিরতে পারে? দেখুন, নতুন সরকারের, যেটাকে অন্তর্বর্তী সরকার বলা হচ্ছে, তার প্রধান মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে প্রথম যে কথাটা বলেছেন যে তিনি আইনের শাসন ফেরাতে চান, অথবা আমরা তার কথাটা বিশ্বাস করব। কিন্তু এই বিশ্বাস এবং বাস্তবের মধ্যে কিছু তফাৎ আছে। সেই তফাৎটা হচ্ছে যে আজমেরি হক বাঁধন, আমরা তো তার অভিনয়ের ভক্ত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন যে সমস্ত ইনস্টলেশনগুলো অ্যাটাক হচ্ছে, দেখুন তারা তাদের দেশের যিনি রাজনৈতিক প্রতিনিধি মুজিবের মূর্তিতে আক্রমণ করতে পারে, যদিও সেটা কতটা উচিত সেটা পরের প্রশ্ন। কিন্তু যখন ইন্ডিয়ার কালচারাল সেন্টার অ্যাটাক হচ্ছে, যখন একের পর এক সংখ্যালঘু মন্দির বা উপাসনাগৃহ আক্রান্ত হচ্ছে, তখন তো প্রতিবেশী দেশ হিসেবে আমাদের চিন্তা থাকবেই। এবং দুঃখের কথা যে যারা এই মানে হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমি শুনিনি এখনো অবধি কেউ ইন্ডিয়ান কালচারাল সেন্টার, যেটা পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এবং যে সেন্টারটা ইন্দিরা গান্ধীর নামে নামাঙ্কিত, যিনি 71-এর মুক্তিযুদ্ধের অন্যতম স্থপতি, কেউ গিয়ে বলেছেন যে এটা অন্যায় হয়েছে, বা যারা তথাকথিত সুশীল সমাজ কেউ গিয়ে বলেছেন যে এই ইন্ডিয়ান কালচারাল সেন্টারটা কেন আগুন দেওয়া হলো। কেউ গিয়ে আমি শুনিনি যে ঠাকুরগাঁও, যেখানকার ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বর্ডারে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছেন, সেখানে গিয়ে কেউ বলছেন। দেখুন, একটা দেশে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু মানে যদি সেটা অরাজকতায় লুটপাটে চলে যায়, তাহলে সেটা খুব চিন্তাজনক ঘটনা। একদম। পিনাকবাবু, আপনি যেটা শুরু করেছিলেন সেই জায়গা থেকে আপনাকে জিজ্ঞেস করি যে মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লি, উল্টো দিকে ভারত হাসিনাকেও সময় দিতে চায়। কি মনে হয় ভারসাম্য কিভাবে দিল্লি রাখবে? দিল্লি ভারসাম্য রাখতে পারে, অনেক অভিজ্ঞতা আছে আমাদের। এটা তো আর প্রথমবার হচ্ছে না বাংলাদেশে, আগেও হয়েছে। মানে রেজিম চেঞ্জ যেটাকে আমরা বলি, 75-এ হলো, তারপরে জিয়াউর রহমান এলো, তারপর এনিওয়ে দ্যাট ইজ হিস্ট্রি। কিন্তু আমরা তো সবার সাথেই ডিল করেছি, সো আমরা এই সরকারের সাথেও ডিল করব। তো কিন্তু হাসিনা আমাদের দেশে আসতে চেয়েছিল, আমরা তাকে আসতে দিয়েছি। সে এখানে থাকতে চায়, সে আগেও এখানে থেকেছে, আপনাদের মনে আছে 75 থেকে 81 অব্দি আমাদের এখানে ছিলেন উনি। তখনও যখন উনি ফিরে যেতে পারছিলেন না, তখন অরাজকতা কিংবা মিলিটারি রুল কিছু একটা তখন ইম্পসিবল ছিল ওনার ফেরা। তারপরে 81-এ যখন সমঝোতা হলো,
তখন উনি ফিরে গেলেন। তো এটা নতুন কিছু নয়, হাসিনাজি এখানে থাকবেন, তাতে ওনার ইচ্ছে, উনি যদি অন্য কোথাও যেতে চান আমরা সেটা ফ্যাসিলিটেট করব। তো এই হলো আমাদের পজিশন। আমরা নতুন সরকারকে, প্রাইম মিনিস্টার মোদি অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছে, আর আমরা বলেছি যে আমরা ডিল করব, আমরা আগেও ডিল করেছি। তো এখন ওদের ওপর আমাদের মানে ওরা সেটেল ডাউন করবে, তখনই কিছু একটা এগোবে। আর অ্যাজ আই সেড কি যে ল অ্যান্ড অর্ডারটা ওটা না করলে তো অন্য কিছু হতে পারে না, অন্য কিছু এগোবেই না। আর ট্রেন চলবে না, লোকজন আসা যাওয়া করতে পারবে না, বর্ডারে যারা এখন দাঁড়িয়ে আছে যে আমরা পালিয়ে এসেছি ভারতে ঢুকতে চাই, তাদের তো রিসেটেল করতে হবে, তাদের অ্যাসিওরেন্স দিতে হবে যে আপনারা বাড়ি ফিরে যান, উইল লুক আফটার ইউ। মানে শুধু বলা যে আমরা মানে সেকুলার, আমরা মাইনরিটি নেই, সবাই বাংলাদেশি, খুব ভালো কথা, সেটা আমি অনেক শুনেছি, কিন্তু অ্যাকশন কোথায়? একদম Action চাই তো। একদম একদম Law and ঠিক order বলছেন। ফিরিয়ে আনার যে জন্য। যেটা বাঁধন যে প্রশ্নটা তুললেন, বিমলদা বাঁধন একটা প্রশ্ন তুললেন, যে বললেন আইনের শাসনটা নেই, পুলিশই তো নেই, আইন শৃঙ্খলা ফেরাবেন যারা, সেই পুলিশই তো নেই। আপনাদের দল কিভাবে দেখছে পুরো বিষয়টা থেকে? দল কি বলবে সেটা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন। আমার আরেকটা তো পরিচয় আছে, আমি পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশন পড়াই, আমি সেখান থেকে বলি। দলটলগুলো সবসময় গায়ে চেপে রাখার দরকারটা কি? প্রথম কথা হচ্ছে, বাংলাদেশে এই ঘটনা অনভিপ্রেত ছিল। তার কারণ, যখন শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে চলে এলেন, সেটা অন্য একটা এপিসোড, সে তো প্রচুর আলোচনা হয়েছে। তারপরে 3-4 দিন বাংলাদেশটাকে স্টেটলেস সোসাইটি করে রাখা হলো কেন? আর্মি বা কেন অ্যালাউ করলো? আমার প্রশ্ন হচ্ছে, পুলিশের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে, পুলিশ সামলাতে পারছে না, পুলিশ পালাচ্ছে থানা ছেড়ে, লোকজন যাচ্ছে এবং জেল খুলে দিচ্ছে, ইয়েরা পালাচ্ছে। তারা তো আর কেউ ছাত্র রাজনীতি করে বলে আমি অন্তত বিশ্বাস করি না। তাহলে ক্রিমিনাল এলিমেন্ট ঢুকেছে, তাহলে বাংলাদেশ আর্মি কি জানতো না যে ক্রিমিনাল এলিমেন্টগুলো ঢুকে যাচ্ছে? তাহলে সেগুলোতে প্রোটেকশন নেয়নি কেন? যে আগে আমি একটাও জেল ব্রেক হতে দেবো না, হিন্দুদের ওপর বা কারোর ওপর আক্রমণ হতে দেবো না, একটা ইন্টারিম অ্যারেঞ্জমেন্ট কেন করা হলো না? শেখ হাসিনা যখন চলে আসছেন, আমি যা জানি উনি পদত্যাগ করে অন্য কারোর হাতে দায়িত্ব দিয়ে আসতে চেয়েছিলেন, তিনি কেন সেইটা অ্যালাউ করা হলো না কেন? ঠিক। আমি আরেকটা লাইন বলি, অর্থাৎ এখানে কোথাও আর্মি অত্যন্ত মানে কি বলবো ভুল সিদ্ধান্ত নিয়েছে যে দেশটাকে একেবারে একদল হুলিগানদের হাতে ছেড়ে দিল। এই আমি জীবনে দেখিনি কেউ এরকম ভুল করতে। এই প্রশ্নটাই অদ্ভুত ব্যাপার এটা। এই প্রশ্নটাই আমি বাঁধনের কাছে করবো। বাঁধন, আপনি তো বাংলাদেশের নাগরিক, এখানে তো যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক নন, তো সুতরাং আর্মির উপর যে আমাদের সঙ্গে ভরসা থাকে যে তারা আমাদের রক্ষা করবেন, তারা আমাদের জান মাল প্রাণ সমস্ত কিছুর রক্ষক। আর্মি যখন নিজে আর্মি চিফ বলছেন হাসিনা চলে আসার পর যে আমি দায়িত্ব নিচ্ছি, কিন্তু সেনাবাহিনীকে তো দেখা গেল না কোথাও। হ্যালো, হ্যাঁ বলুন বাঁধন। জি, আমি প্রশ্নটা শুনতে পাইনি আসলে। আমার প্রশ্নটা হচ্ছে যে আর্মি যাদের উপর আমরা নির্ভর করি, ভরসা করি, সে যে কোনো দেশেই হোক না কেন, সেখানে আর্মি চিফ যখন বললেন হাসিনাজি দেশ ছেড়ে চলে যাওয়ার পর যে আমরা দেখব, চিন্তা করবেন না, আমরা আইনের শাসন ফেরাবো, কিন্তু আর্মির দেখা পাওয়া গেল না কেন? আর্মি কোথায় গেল? পুলিশ নয় পালিয়ে গেছে? সেই প্রশ্নটা আসলে আমাদের সবার, কারণ আমরা এটা কিছুতেই বুঝতে পারছি না যে কি এমন কারণ হলো যেখানে বাংলাদেশটাকে এরকম আনস্টেবল করার একটা প্ল্যানিং। কারণ এখানে আপনি দেখেন 15 বছর ধরে কিন্তু এই সমস্ত সংগঠনগুলো, সমস্ত সিস্টেমের পার্ট গুলো এই একটা মাত্র দল দিয়ে আসলে পরিচালিত হয়েছে। তো আসলে যখন আমরা অনাস্থা আমাদের সরকারের উপর তৈরি হয়েছে, অনাস্থা আমাদের পুলিশের উপর তৈরি হয়েছে, এবং শেষের দিকে আর্মি কিছুটা তাদের দায়িত্বের জায়গা থেকে বা ইন্টারন্যাশনাল প্রেসারের জায়গা থেকে তারা কিন্তু অনেকটা নিউট্রাল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। কিন্তু যখন আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, তারপরের যে ঘটনাটা, তারপরের যে 3-4 দিনের এই সময়টা আমাদেরকে কি বিভৎস একটা সময়ের মধ্যে দিয়ে পার করতে হয়েছে। বাঁধন, আপনাকে 1 মিনিট থামাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে যোগদান করেছেন শামশের মবিন চৌধুরী আমার সঙ্গে যোগদান করেছেন, এবং তার পরিচয়টা আপনাদের দিয়ে দিই, যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের দর্শক তার পরিচয়টা আপনাদের দিয়ে দিই। তিনি মুক্তিযোদ্ধা,
কূটনীতিক, সেনা অফিসার ও রাজনীতিবিদ। স্বাধীনতার যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার থেকে বীর বিক্রম খেতাব দিয়েছিলেন। বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। 1971 সালে শমশের মবিন চৌধুরী পাকিস্তানি সেনাবাহিনীর 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর চট্টগ্রামের কালুরঘাটের যুদ্ধে আহত হন। এবং শমশের মবিন চৌধুরী দীর্ঘদিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন এবং তিনি একসময় বিএনপিতে যোগদান করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। শামসের সাহেব, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমাদের সঙ্গে প্রাক্তন কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী আছেন, হয়তো পিনাক বাবুকে আপনি চেনেন। পিনাক বাবু দীর্ঘদিন ঢাকাতেও ঢাকাতেও কাজ করেছেন। বাঁধন আছেন বাংলাদেশ থেকে। এই যে পরিস্থিতি, আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যা পিনাকবাবু শুরু করেছিলেন, প্রথম কাজ হবে আইনের শাসন ফেরানো, অর্থাৎ জনগণের মধ্যে আস্থা আনা এবং মানুষের মধ্যে ভরসা কেন্দ্র দেওয়া। সেইটা হচ্ছে না কেন এখনো পর্যন্ত? ধন্যবাদ। আমি আপনার একজন অতিথির কথা শুনছিলাম যে আর্মি এই হুডলামদের উপর ছেড়ে দিয়েছে। এটা অত্যন্ত ভুল একটা ধারণা এবং ভুল ব্যাখ্যা। দেখেন, আইনের শাসন বাংলাদেশে গত 10 বছর আগেই চলে গেছে। এখানে কোনো আইনের শাসন ছিল না। এই যে আয়না ঘর নামে একটা, যেখানে টর্চার করা হতো, যেখানে গুম করা হতো, যেখান থেকে এখন মৃত লাশ বেরোচ্ছে, সেটাই ছিল গত 10-15 বছরের আইনের শাসনের অবস্থা। খুব অস্বাভাবিক একটা পরিস্থিতির ভিতর দিয়ে আমরা অতিক্রম করছি। এটা আমরা আগের দিনও ওদিনই কল্পনা করতে পারিনি, আপনারাও কল্পনা করতে পারেননি। আজকে আমি সকালে অনেক দীর্ঘ সময় ভারতের হাইকমিশনারের বাসভবনে ছিলাম, অনেকক্ষণ কথা বললাম, পুরো পরিস্থিতিটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছিলাম। উনি নিজেও বললেন যে সেদিন সকালে আমরা ভাবিনি যে এই ধরনের অবস্থা হবে। এটা অস্বাভাবিক। এটা একটা আন্দোলনের থেকে একটা বিপ্লবের রূপ নিয়ে নিয়েছিল। নতুন প্রজন্মের যে সাহস, যে ত্যাগ স্বীকার করার সাহস, আপনার আবু সাইদের চিত্র দেখেছেন কিনা আমি জানি না, যে সে বুক ছেড়ে দাঁড়িয়ে আছে, পুলিশকে বলছে যে আমাকে গুলি করেন, আমি আমার অধিকারের জন্য দাঁড়িয়েছি। সে বাংলাদেশের পুলিশকে বিশ্বাস করেছিল, পুলিশ তার উপরে 4টে গুলি চালানো। এই শেখ হাসিনা সরকারের সময় এই কয়েকদিন আগে এই ঘটনাটা ঘটলো। মুগ্ধ নামে একটা ছেলে যে আন্দোলনকারীদেরকে পানি বিতরণ করছিল, পানি লাগবে, পানি পানি বলে বলে সে বোতল করে পানি দিচ্ছিল, তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ অথবা ছাত্রলীগ। ছাত্রলীগ আর পুলিশের মধ্যে কি মানে পার্থক্য বোঝা যাচ্ছিল না। কোনো সময় ছাত্রলীগ পুলিশের পেশে আসতো, কোনো সময় পুলিশ ছাত্রলীগের পেশে আসতো। এই যে বাঁধন বোধে বলছিলেন, আমি খুব পরিষ্কার শুনতে পাচ্ছিলাম না, যে পুলিশ বাহিনীর উপরে বাংলাদেশের অনাস্থা চরম পর্যায়ে চলে গেছে, চরম পর্যায়ে চলে গেছে। এই যে 6টা লোককে নিয়ে ডিবি অফিসে রাখা হলো, তারপরে তাদেরকে খাইয়ে দাইয়ে জোর করে অলমোস্ট গান পয়েন্ট, তাদেরকে তো বাংলাদেশ লোক কোনোদিনই মেনে নিবে না। এখন খুবই অস্থির পরিস্থিতি এখানে ছিল অবস্থা। অনেক না, মানে শুধু 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর, যেটা বঙ্গবন্ধুর মিউজিয়াম, এবং সেখানে অনেক ঘর বাড়ি অন্য জেলায় হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে। একটা ইনিশিয়াল রিয়াকশন, আপনি কিন্তু বিপ্লবের পরপর কি অবস্থা বুঝতে, ফ্রেঞ্চ রেভলিউশন আপনারা দেখেছেন, বলশেভিক রেভলিউশন আপনারা দেখেছেন, ইরানিয়ান রেভলিউশন আপনারা দেখেছেন। একটা সময় যায় যেখানে আইন শৃঙ্খলাকে বা সাধারণ একটা স্বাভাবিক ব্যবস্থা আনতে সময় লাগে। মুক্তিযুদ্ধের পরপর তো বাংলাদেশে একই অবস্থা ছিল। 4 জন পাকিস্তানিকে রাস্তায় দাঁড়া করে ব্যানার দিয়ে মারা হয়েছিল 18 ডিসেম্বর 1971-এ। এই মুক্তিযোদ্ধারা এই ঘটনাটা করেছিল। এই ছবিটা টাইম নিউজউইক ম্যাগাজিন ভারতের পত্রিকায় উঠেছিল। তো এখন সেই ধরনের একটা পরিস্থিতিকে আমরা অতিক্রম করে অনেক মন্ত্রিসভা মন্ত্রী কার কোন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বে আসবে সেই বিষয়টা নিয়ে মানে তারা দায়িত্ব নিলেন। এখন তারা ফায়ার ডাউস করছেন, ফায়ার আগুন নেবার নিয়ে ব্যস্ত, এটা স্বাভাবিক। আমি কালকে রাতে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আমার বন্ধু মানুষ, তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত একজন দক্ষ মানুষ। উনি যে কথাটা কালকে রাতে বলেছেন এটা খুবই প্রাসঙ্গিক। উনি বলেছেন যে বাংলাদেশের এই যে একটা অবক্ষয়, গণতান্ত্রিক অবক্ষয়, শাসন ব্যবস্থার অবক্ষয়, এটা গত 10-15 বছর ধরে আরো চরম পর্যায়ে চলে গেছে। অতীতেও ছিল, 10
15 বছরের চরম পর্যায়ে চলে গেছে। পিনাক রঞ্জন তো ঢাকায় ছিলেন যখন 1/11 যেটা বলা হয় 1/11 2007-8 সালে, তখন তো আর্মি সরাসরি হস্তক্ষেপ করেছিল। এবার তো আর্মি সরাসরি সেইভাবে হস্তক্ষেপ করেনি, প্রধানকে বলেছে আপনি দেশ ছেড়ে চলে যান। এখন যে শখাওয়াত যে কথাটা বললেন যে কয়টা মৌলিক পরিবর্তন যদি আমাদের শাসন ব্যবস্থায় আমরা না আনি, নির্বাচনী ব্যবস্থায় আমরা না আনি, এই যে নির্বাচন প্রক্রিয়া থেকে, আমি নিজেই নির্বাচন অংশ নিয়েছি, আমি সরজমিনে সচক্ষে দেখেছি নির্বাচনের কারচুপি কি মাত্রায় হয়। 7%, আপনারা বললেন 40%, অনেকে ভারতে বলছেন 40% ভোট পড়ছে, 7 থেকে 10% ভোট পড়ছে না সন্দেহ আছে। আমার এলাকায় আমি নিশ্চিত করে বলতে পারবো যে 8 থেকে 10% বেশি ভোট পড়েনি। দেখানো হয়েছে 25% ভোট পড়েছে। 3:30 পর্যন্ত ভোটার কেন্দ্র খালি, হঠাৎ দেখা যায় 4টার সময় 25% ভোট পড়েছে। এই যে সাজানো নির্বাচন, একটা নির্বাচনের ফলাফল 1970-এর নির্বাচনের ফলাফল পাকিস্তানের সামরিক বাহিনী, সামরিক সরকার অস্বীকার করেছিল বলে দেশ ভাগ হয়ে গেল। আমরা মুক্তিযুদ্ধে আমি তখন মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলাম। পাকিস্তান সেনা সদস্য হয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম 25শে মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে। এখন বিষয়টা হচ্ছে যে এই একটা হলো যে উনি বললেন যে এই নির্বাচন প্রক্রিয়ার উপরে আস্থা ফিরিয়ে আনতে হবে। সেটা করতে হলে ভবিষ্যতে আমি মনে করি দীর্ঘ বছর ধরে সকল সংসদীয় নির্বাচন একটা অন্তর্বর্তী নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে করতে হবে, তাহলে ভোটারদের আস্থা ফেরত আসবে। আমি যখন ভোটারদের কাছে এবার যেতাম এই জানুয়ারি মাসে, ওরা বলতো স্যার আপনাকে তো আমরা ভোট দিতে রাজি আছি, কিন্তু আমার ভোটটা তো অন্য জায়গায় চলে যাবে। ভোটারের আস্থা নেমে আসে। আমাকে আমার কথা শেষ করতে দেন। দ্বিতীয়টা, তারা ভাবছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, যেটা শ্রীলঙ্কাতে আছে, যেটা বোধ করি নেপালও আছে, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমাদের হচ্ছে উইনার টেকস অল, জিরো সাম গেম। যে জিতলো সে সব পেলো, যে হারলো তার ভবিষ্যৎ শেষ, তার রাজনীতি শেষ। সে জেলে 3 থেকে 4 বছর কাটালো মিথ্যা আইন দিয়ে, মিথ্যা মামলা দিয়ে তাকে, আমি নিজে মিথ্যা মামলা শিকার হয়েছি 1 বার না 2 বার না 3 বার না 4 বার। তো এই বিষয় থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে একটা মৌলিক কিছু সংস্কার আমাদের প্রয়োজন। ভারতে সেই সংস্কার প্রয়োজন, কারণ ভারতে কিন্তু আপনার দীর্ঘদিন ধরে একটি নির্বাচন প্রক্রিয়া চলে আসছে যার উপরে ভোটারদের আস্থা আছে, যেটা সর্বশেষ গণতন্ত্র আছে। তো এখন সেই বিষয়গুলোকে আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের, তাতে এক দল, কোন একটি দল যে এমন একটা নিরঙ্কুশ পেল যে বিকাম দি টিরেনি অফ দি মেজরিটি, সেটা যেন না হয়। এই টিরেনি অফ দি মেজরিটিতে আমরা ভুগছি গত অনেক বছর ধরে। বিএনপির সময় বিএনপি করেছিল, আওয়ামী লীগের গত 10-15 বছরের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিল। শামসাদ সাহেব, আপনি আমাকে একটা জিনিস বলুন যে নতুন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূসের প্রধান চ্যালেঞ্জ কি এই মুহূর্তে? আইন শৃঙ্খলা নিশ্চিত করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, একই সাথে তাদের দিনে 24 ঘন্টা নয়, দিনে 25 ঘন্টা কাজ করতে হবে, দিনে 48 ঘন্টা কাজ করতে হবে। একটাকে তারা তো এই যে সাধারণ স্বাভাবিক জীবনযাপন ফিরে, আজকে ঢাকায় দেখেন আপনি অনেকটা, আপনারা ভারত থেকে মনে করছেন দেশ ভেঙে পড়ছে। আমি তো সারাদিন ঘোরাফেরা করলাম, আমার ছেলেপেলেরা আসা যাওয়া করছে, তারা তো সেই ভয় ভীতির এখন আর দেখছে না, অনেকটা কমে এসে, আমি বলছি না সর্বত্র কমে এসছে, অনেকটা কমে এসছে। আরো 2-3 দিনে হয়তো ইউনূস সাহেব নিজেই বলেছেন যে 3-4 দিন সময় লাগবে আমাদের স্বাভাবিক অবস্থা ফেরাতে। এখানে তাকে সামরিক বাহিনী সকল ধরনের সহযোগিতা তারা দেবে। এটা সামরিক সরকার নয়, এটা সম্পূর্ণ একটি অন্তর্বর্তীকালীন সরকার, ডক্ট্রিন অফ নেসেসিটির অধীনে তারা ক্ষমতায় বসেছে, তারা ক্ষমতা না রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসেছে, এবং তাদেরকে সামরিক বাহিনী এবং একই সাথে পুলিশরা কিন্তু তাদের থানায় ফেরত আসা শুরু করেছে। আজকে কম হলো 25 থেকে 30% থানায় পুলিশরা তারা জয়েন করেছে, এবং তাদেরকে জয়েন করতে মানে উৎসাহিত করা হচ্ছে, ছাত্ররাই বলছে যে আমরা। আরেকটা কথা মনে রাখবেন, আমি আমি উৎসাহিত হলাম, খুব উজ্জীবিত হলাম আজকে বিকালে আমাদের টেলিভিশনে দেখছিলাম কোন একটা কলেজ বা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া বসে ছাত্রছাত্রীরা একসাথে খাচ্ছেন। তাদের জিজ্ঞেস করা হলো যে তোমরা কি দেখতে চাও ভবিষ্যতে? তারা বলল আমরা ভবিষ্যতে দেখতে চাই শিক্ষা অঙ্গনে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কোন ধরনের ছাত্র রাজনীতি থাকবে না, আমরা ছাত্রলীগও দেখতে চাই না, ছাত্র দলও দেখতে চাই না। এই যে কথাটা বলার সাহস তারা আজকে পাচ্ছেন। ছাত্র দল যখন এখানে
আধিপত্য করতো তখন তারা বলে সাহস পেতেন না, ছাত্রদের ভয়ে, ছাত্রলীগের সময় তো আরোই পেতেন না। আমাকে একটা জিনিস বলেন, একটা সরকার যদি একটা ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা আন্দোলন করে, কি করে একটা দলের মহাসচিব বলেন আমার যুবলীগই যথেষ্ট এই দেখে দমন করা? ঠিক, কারণ যুবলীগ হবে কেন? ওরা পুলিশ নাই, ঠিক। তো উনি পুলিশকে বাদ দিয়ে যুবলীগকে ছেড়ে দিলেন, হাতে রামদাও চাপাতি দিয়ে তারা মানুষকে হত্যা করছে, পিটিয়ে মারছে, মেয়েদেরকে রাস্তায় শুয়ে পিটিয়ে মারছে। ঠিক। আমি পিনাক সাহেবের কাছে আসবো, পিনাক রঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। হ্যাঁ, পিনাক রঞ্জন বাবু, আপনি বলুন, যে ভরসাটা শামশেদ সাহেব রাখছেন এই ইউনুস সাহেবের ওপর, এবং তিনি বলছেন যে তার প্রধান কাজ হচ্ছে শান্তি শৃঙ্খলা আইনের শাসন ফেরানো এবং তার পরবর্তীকালে আস্তে 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 জনগণের আস্থা ফিরিয়ে আনা। আপনি তো দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছেন, থেকেছেন, যে আপনি কি মনে করছেন যে এটা ফেরানো খুব সহজ হবে? এইরকম একটা পরিস্থিতির সময় আপনি ওখানে রাষ্ট্রদূত ছিলেন 2008 সালে সম্ভবত, যে আপনি যে বাংলাদেশ আগে দেখেছেন এখন যা দেখছেন টিভির পর্দায় বা যা তথ্য সংগ্রহ করছেন, কি কি পার্থক্য চোখে পড়ছে? একটা তো একটা জেনারেশনাল চেঞ্জ হয়েছে। স্টুডেন্টরা এখন তাদের নিজেদের পাওয়ার যে দেখিয়েছে, এটাতে ওটা ডিফারেন্ট ছিল। 2007-2008-এ ওটা ছিল বিএনপি আর আওয়ামী লীগের মারামারি, আর সেটা কেওটিক সিচুয়েশন যখন হলো তখন নতুন একজন আর্মি মুভ ইন করে নতুন একটা কেয়ারটেকার সরকার বানালো, তখন ব্যাপারটা তখন শান্ত হলো। তারপর ওরা এমন অ্যাকশন নিল যাতে বিএনপি আওয়ামী লীগের যারা এসব রাস্তায় মারামারি করছিল তারা সব পালিয়ে গেল, তারা শান্তি ফিরে এলো। না, এখানে তো সেটা হচ্ছে না, আমি এখনো দেখছি না যে সেটা হচ্ছে। তো এখন জানি না ওরা কতদূর এটা করতে পারবে, বাট দে হ্যাভ টু ডিসাইড ভেরি কুইকলি। কেন এরকম ভাবে যদি আইন শৃঙ্খলা মানে এরকম একটা লিম্বোতে চলে যায় তাহলে তো খুব মুশকিল দেশের জন্য। মানুষ সব স্কুল কলেজ বন্ধ, এভরিথিং ইজ ক্লোজড। তো নর্মালসি আনার জন্য দে হ্যাভ টু ওয়ার্ক ভেরি হার্ড। নাও প্রফেসর ইউনুস ইজ আ ভেরি ওয়েল রেসপেক্টেড পারসন, আমি ওনাকে চিনি পার্সোনালি। উনি, ওনার বয়স হয়েছে, হি ইজ 84 years old. উনি ইজ নট আ প্রফেশনাল পলিটিশিয়ান, ইজ অ্যান ইকোনমিস্ট। আর তো উনি এই জিনিসটাকে যে মানে হেড করছে, অবভিয়াসলি তার সাথে অনেকজন আছে যারা প্রফেশনাল অ্যাডভাইস দিতে পারবে, বিউরোক্র্যাটস আছে, আর্মির লোকেরা আছে। তো ওখানে একটা মানে দে হ্যাভ টু মুভ কুইকলি টু এস্টাবলিশ অর্ডার, নাহলে তো মানে দেশটাকে যে আবার নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা তো মানে সম্ভব হবে না। আমি আসছি শামশেদ সাহেবের কাছে। শামশেদ সাহেব, আপনি আমাকে একটা কথা বলুন, যে বিএনপির কিছু নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলছে, এটার সঙ্গে আপনি সহমত? কারণ একটা নির্বাচনে যেতে গেলে বা মানে সেই অর্থে শান্তি ফিরিয়ে আনতে গেলে, ভবিষ্যতের একটা ঠিকঠাক বাংলাদেশ গড়তে গেলে তো বহুদলীয় গণতন্ত্র থাকা জরুরি। বহুদলীয় গণতন্ত্র তো আওয়ামী লীগই এই দেশ থেকে বিলুপ্ত করে দিয়েছিল বলতে গেলে। তবে বিএনপির যে এই দাবি, এটা সম্পূর্ণ অমূলক, সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা কোনোভাবেই আমি এটা সমর্থন করতে পারি না। সকলকেই নির্বাচনে অংশ নিতে হবে, যেটা আওয়ামী লীগই বন্ধ করে দিয়েছিল যে পথটা, সেটা থেকে ফিরে আসতে হবে। অবশ্যই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, কেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না? বড় দল, একটা প্রাচীন দল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তারা একটি বিশাল ভূমিকা রেখেছে। তাজউদ্দিন সাহেব ছিলেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, পিনাক সরকারের নানা ধরনের সাহায্য এবং সহযোগিতা আমরা পেয়েছি। তো সেটাই হলো বাংলাদেশ। এখন আমাদের অনেক ফ্লাকচুয়েশনস হয়, নিঃসন্দেহে ফ্লাকচুয়েশনস হয়। সেই ফ্লাকচুয়েশন এর মধ্যে এই প্রথম না, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকটের মোকাবেলা আমাদেরকে করতে হয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে আসবো, তবে সব দল অংশ নিতে হবে। সেই পরিস্থিতি, সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব প্রফেসর ইউনূসের, অন্তর্বর্তীকালীন সরকারের। তাতে যদি সংবিধানের কিছু সংশোধনী আনতে হয়, অবশ্যই তিনি আনবেন, অর্ডিন্যান্সের মাধ্যমে আনতে পারে, তারপরে সেটা পার্লামেন্টে নিয়ে বৈধতা দিতে পারে। আমি বাঁধনের কাছে আসছি। বাঁধন, আপনি আমাকে বলুন যে এই যে মুভমেন্ট হলো, আপনাকে নিজে আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, বিভিন্ন মোবাইলের পর্দায় দেখেছি, আপনি নিজে মানে একদম মুভমেন্টের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বা ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে
আন্দোলন হিংসাত্মক হয়ে যাচ্ছে, শামশেদ সাহেব বললেন যে এরকম ঘটনা ঘটে, বড় পরিবর্তনের পর এরকম একটা ঘটে, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রত্যাশিত নয় কিন্তু ঘটে। সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বাংলাদেশে, এবং সীমান্তে সংখ্যালঘুদের ভিড় বাড়ছে, সাংস্কৃতিক কেন্দ্র ভাঙচুর হচ্ছে এবং উপাসনালয়গুলো ভাঙচুর হচ্ছে। এইটা কি প্রভাব পড়বে এবং কত দ্রুত এটাকে কন্ট্রোল করা যাবে বলে আপনি মনে করেন? এবং ছাত্ররা তো এটা করছে বলে মনে হয় না। প্রথমত এই আন্দোলনটা ছাত্ররাই আসলে করেছে এবং তারাই নেতৃত্ব দিয়েছে। আমি শুধুমাত্র ওদের নেতৃত্বের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছি। আমার মনে হয়েছে যে আমি যেই ভয় পেয়ে বা প্রতিবাদ না করে, অধিকার না চেয়ে থাকতে থাকতে একটা জায়গায় চলে গিয়েছিলাম যেখানে আমি আমার কথা বলার অধিকার হারিয়েছিলাম, সেই অধিকারটা ফিরে পেতে ছাত্ররা আমাদেরকে সাহায্য করেছে। এই পুরো কৃতিত্ব ছাত্রদের। এখানে আমরা শুধু হয়তো তাদের পাশে যেয়ে দাঁড়াতে পেরেছি, এখানে আমার বা অন্য কারো কোনো কৃতিত্ব আমি দিতে চাই না। এইটা পুরোটাই ছাত্র জনতার একেবারে এক নিজেদের কোর কৃতিত্ব। দ্বিতীয়ত হচ্ছে যে আসলে আমাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী এবং তার যে সরকার, তারা এমন অরাজকতা, এমন নৈরাজ্য দেশে আসলে সৃষ্টি করে গেছেন, সেই তুলনায় আমি আপনাকে বলছি একজন বাংলাদেশী হিসেবে, সেই তুলনায় আমাদের ছাত্ররা, আমাদের জনতারা, আমরা অনেক চেষ্টা করছি এই 4 দিন নিজেদেরকে সংঘবদ্ধ রাখতে চেষ্টা করছি যে যার জায়গা থেকে পারি যাতে আমরা আমাদের মতো সিভিল একটা অ্যাকশন আমরা দেখাই। কিন্তু এটাও আমরা অস্বীকার করতে পারবো না যে বাংলাদেশে উগ্রপন্থী মানুষ নাই, বাংলাদেশে লুটেরা নাই, বাংলাদেশে এরকম মানুষ নাই যারা হিংসা বা বিদ্বেষের রাজনীতিতে বিশ্বাস করে। কাজে এদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। এরাও কিন্তু আমাদের দেশেরই অংশ এবং এরা এই সুযোগটাকে কাজে লাগিয়েছে এবং তারা জানে যে কোন কোন জায়গায় আঘাত করলে আসলে আমরা নড়ে চড়ে বসবো, আমাদের অস্তিত্ব নিয়ে টান দিবে। তারা এই এত মহান একটা বিপ্লবকে কলুষিত করার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাকে বলছি একজন বাংলাদেশী হিসেবে, এবং আমি মাঠে ছিলাম, আমি দাদা বাসায় বসে মোবাইল দেখে কিংবা টিভি নিউজ দেখে কিংবা কোন নিউজ রিপোর্ট দেখে আমি বলছি না, আমি একেবারে মাঠে ছিলাম। আমি মানে 28 তারিখ থেকে শুরু করে 1 তারিখ থেকে তো একেবারে অন স্ক্রিন ছিলাম, কিন্তু 28 তারিখ থেকে আমি পুরোপুরি রাস্তায় ছিলাম। আমি দেখেছি মানুষ কিভাবে আসলে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াচ্ছে এবং এখনো কিভাবে চেষ্টা করে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলো, আমি আজকে কালকে 2 দিন বাড়ি পারবেন না যে তারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের ট্রাফিক কন্ট্রোল করছে, তারা উপাসনালয় দাঁড়িয়েছে, সেই জায়গাগুলোকে তারা পরিষ্কার করছে, রিপেয়ার করছে, তারা কালার করছে, সেখানে সুন্দর করে সেই জায়গাগুলোকে আবার তার রিস্টোর করার চেষ্টা করছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশে সবাই একই চিন্তা করবে না। এবং যখনই কোনো রকমের একটা ভালনারেবল সিচুয়েশন হয়, তখন যারা সুযোগ সন্ধানী আছে তারা কিন্তু তাদের সেই সুযোগটা কাজে লাগায়। নেতৃত্বের ভূমিকা একটা বড় হয়ে যায় বাঁধন, যখন এই ধরনের সমস্যা বা জায়গা তৈরি হয়, নেতৃত্বের ভূমিকা বড় হয়ে যায়। এই যে আমরা কলকাতায় বসে, ভারতে বসে দেখছি যে রাহুল আনন্দ, বাংলাদেশের জনপ্রিয় গায়ক, জলের গানের রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, তাকে চলে যেতে হয়েছে, কোথাও একটা লুকিয়ে থাকতে হচ্ছে, সেটাও তো নিশ্চয়ই আপনাকে বেদনা দিচ্ছে। না না, সেটা শুনেন দাদা, রাহুল দা কিন্তু আমাদের এখানে রাহুল দা কোন ধর্মের কোন সিঙ্গার এই হিসেবে না, উনি কিন্তু একজন মানুষ হিসেবে বাংলাদেশের মানুষের কাছে ভীষণ প্রিয়। কারণ ওনার যে লাইফস্টাইল, উনি যেভাবে কথা বলেন, ওনার যে দর্শন, সেটা কিন্তু আমাদের সবার মনে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, মানে আমাদের শমশের ভাই এবং খুবই অন্যায় হয়েছে, সেটা খুবই ঘৃণিত কাজ, যেটা আমাদের বঙ্গবন্ধু রঙের নয়, সে কোনো কারো একার বাবা নন, তিনি আমাদের। এইটুকু আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা রেফারেন্সে, যে আজকে ওনার করা অপমান জাতির জনককে করেছে এবং সেটা খুবই লজ্জার, খুবই ঘৃণার। আর সময় যে এই সময়টায় এসে আমাদেরকে এই কালচার, এই বিদ্বেষের রাজনীতি থেকে বের হতে হবে। যে আমি সংখ্যালঘু আপনারা যাদেরকে বলছেন, আমি বলবো যে বাংলাদেশি যারা অন্য ধর্মাবলম্বী, এরকম মানুষের সাথেও কিন্তু অনেক অন্যায় হয়েছে, যেগুলো হয়তো আপনাদের পর্যন্ত পৌঁছাই নাই। কারণ অন্যায় তো তারা কনস্ট্যান্ট করে যাচ্ছে এবং তাদের রাজনীতিটি এটা ছিল যে কিভাবে বিদ্বেষ ছড়াবে, কিভাবে মানুষকে ভয়ের মধ্যে রাখবে, কিভাবে একটা জুজুর ভয় দেখাবে। সারাক্ষণ কিছু একটা চলে আসলো, অনেকে আমি দেখলাম যে বলা শুরু করেছে, এরকম স্বাধীনতাকে আমরা চেয়েছি, এরকম স্বাধীনতা আমরা চেয়েছি। আপনারা তো স্বাধীনতাই চান নাই, আপনারা আবার কেমন স্বাধীনতা চাইছেন বলছেন? আপনারা তো স্বাধীনতা চান নাই, চাইছে তো বাচ্চাগুলা, ছেলেগুলা।
তারা এত শামশের সাহেব আপনার কাছে আসছি, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক কতদিন, কবে আবার নির্বাচন হতে পারে বাংলাদেশে বলে মনে হয়? আমার সামনে কোনো ক্রিস্টাল বল নেই যে আমি দেখে বলতে পারবো যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এবং কবে নির্বাচন হবে। এটা আমার মনে হয় না অচিরে হবে, কারণ অচিরে হলে এটা বিএনপি চাচ্ছে খুব তাড়াতাড়ি শীঘ্রই নির্বাচন করতে চাচ্ছে, তারা চাচ্ছে এটা এক্সপ্লয়েট করে যে আওয়ামী লীগ যখন একটু এখন যে কারণ যেহেতু আওয়ামী লীগ এখন একটু মানে ছত্রভঙ্গ হয়ে আছে, এই সুযোগ তারা নিতে চাচ্ছে। আবার মনে হয় না এটা নির্বাচন অচিরে হবে, এবং নির্বাচন অচিরে হওয়া উচিত না আমি ব্যক্তিগত মনে করি। আশা করি বাদন আমার সাথে একমত হবেন। অর্থাৎ বাদনের কথার সাথে মাত্র যোগ দিতে চাই, এই যে সংখ্যালঘুদের উপর অন্যায় অত্যাচার, এটা কি এই প্রথম? আওয়ামী লীগের এই 10 বছরে হয় নাই, রামুতে হয় নাই, নরসিংদীতে হয় নাই, কুমিল্লায় হয় নাই, বিভিন্ন জায়গায় হয় নাই যে ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা গিয়ে হিন্দুদের এবং বৌদ্ধদের সম্পত্তি আক্রমণ করেছে, আগুন দিয়েছে, অগ্নিসংযোগ করেছে এবং তাদের সম্পত্তি, ঘর বাড়ি সব তারা নিয়ে নিয়েছে। পাবনাতে একটা হিন্দু পরিবারের বাড়িকে গত 10 বছর বা 12 বছর আগে জোর করে যুবলীগ এটা নিয়ে সেটা যুবলীগের অফিস করেছে পাবনাতে। তো এটা তো এই ধরনের অন্যায় অত্যাচার তো যেটা, সেটার জন্য তো আমরা এই বাংলাদেশকে আমরা চাই নাই। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, বাক স্বাধীনতা থাকবে। বাংলাদেশের নাম হচ্ছে পিপুলস রিপাবলিক, অর্থাৎ পিপুল হলো এই রিপাবলিকের মালিক। এই রিপাবলিকের মালিক কোনো একটি পরিবার না, সেটা হাসিনার পরিবার হোক, সেটা খালেদা জিয়ার পরিবার হোক, কোন পরিবারের মালিকত্ব, এটা দেশের জনগণের। আপনার যে পরিমাণ দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন গত 10 বছর চলে আছে, আজকে একজন হিসাব দিচ্ছিল যে আমাদের ফরেন এক্সচেঞ্জের যে এখন উমেশ, এটা মূলত অনেকটা 48 বিলিয়ন ছিল, এখন 17-18 বিলিয়ন 19 বিলিয়নে নেমে আসছে। একটা কারণ হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে, অথবা রাশিয়ার উপর যে ইউক্রেন যুদ্ধ চাপিয়ে দিয়ে সেটার কারণে। কিন্তু কত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এরা কারা করেছে? একটা পুলিশের প্রধান, সাবেক পুলিশের প্রধান, সে শত কোটি টাকার মালিক কি করে হয়? এবং তার বিরুদ্ধে যখন এই খবরগুলো পত্রপত্রিকায় বেরোলো, তখন তার বিরুদ্ধে তদন্ত করা হবে কি হবে না সরকার চিন্তা করছে, এই সময়টা তাকে দেওয়া হলো সে যাতে সব তার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে টাকা পয়সা সবকিছু নিয়ে সে বিদেশ পার দিল। এই যে ঢাকা বিমানবন্দর থেকে সে চলে গেল, এটা কি সরকার জানতো না যে একজন আইজি পুলিশ সে ইমিগ্রেশন মাস্টার পার হয়? যখন যাকেই জিজ্ঞেস করা হয় তখন আমরা তো জানতাম উনি কিভাবে গেছেন। এখন প্রফেসর ইউনুস বলেন, আমি বলেন, অন্যরা জানেন, বাদনও নিজে জানবেন যে আমরা যখন ইমিগ্রেশন পার হই তখন আমাদের পাসপোর্ট অর্ধপ্রত্য দেখা হয়। বেনাজির গেল, বাংলাদেশে ইমিগ্রেশন জানে না, বাংলাদেশের সরকার জানে না, বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না যে বেনাজির তার স্ত্রী, তার 2 কন্যাকে নিয়ে উনি কোটি কোটি হাজার হাজার টাকা বিদেশে পার করে এখন দুবাইতে আনন্দে ওখানে তার দিন কাটাচ্ছেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেন যে আমার বাসার পিয়ন এখন 300 কোটি টাকার মালিক হয়ে গেছে, তাকে আমি বের করে দিয়েছি। তার নিজের বাসার পিয়ন 300 কোটি টাকার মালিক কি করে হয়? যখন পাবলিক সার্ভিস কমিশনের এক ড্রাইভার শুধু প্রশ্ন বিক্রি করে, কাদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে? ছাত্রলীগ যুবলীগের ছেলেদের কাছে প্রশ্নপত্র বিক্রি করেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। 2টো গাড়ির সে চালায় এবং 3টা ফ্ল্যাটের সে মালিক। মবিন সাহেব, এই মুহূর্তে একটা খবর এসছে, মবিন সাহেব এই মুহূর্তে একটা খবর এসছে, হাসিনার পুত্র জয় টাইমস অফ ইন্ডিয়ায় একটা ইন্টারভিউ দিয়েছেন। তিনি বলছেন যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচন ঘোষণা হবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এটা কি আদৌ এই মুহূর্তে সম্ভব বা আগামী দিনে সম্ভব? জয় তো বলেছেন না যে কালকে নির্বাচন হওয়ার কথা বলেনি, বলছে যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হবে। হ্যাঁ, এবং কেন শেখ হাসিনাকে আসতে দেওয়া হবে না? অবশ্যই যদি নির্বাচন হয়, তার বিরুদ্ধে যদি মামলা না থাকে, অবশ্যই তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। আওয়ামী লীগ বরং নির্বাচনে অংশ নেওয়া উচিত। তাদের আসল শক্তি, জনপ্রিয়তা কতটুকু তাদের পরীক্ষা করা উচিত একটি সঠিক, অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একদলীয় নির্বাচনের মাধ্যমে নয়। শুনতে পাচ্ছি না। আওয়ামী লীগ এত প্রাচীনতম দল বাংলাদেশে, আমি নির্বাচনে ঠিক। আমি পিনাক বাবুর কাছে 1 মিনিট আসবো। পিনাক বাবু, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সরকার চলে যাওয়ায় উত্তর পূর্ব ভারতে নতুন করে জঙ্গি বাড়বাড়ন্তের সম্ভাবনা তৈরি হতে পারে, ভারত বিরোধী শক্তি বাংলাদেশের মাটিতে সক্রিয় উঠতে পারে। এটা কি হতে পারে?
দেখুন, প্রবাবিলিটি আমরা অলওয়েজ ধরে চলি যে যদি আইন শৃঙ্খলা ভেঙে যায় তাহলে কিছু লোক এটার অ্যাডভান্টেজ নিতে পারে, হয়তো ঢুকে গেল, কোথাও ক্যাম্প করে নিল ইত্যাদি। কেন, যদি পুলিশ নেই, বিজিবি পুলিশের কাজ করছে, আর্মি রাস্তায় দাঁড়িয়ে আছে কিন্তু কিছু করছে না, এরকম সিস্টেমে তো হতেই পারে যে সাম পিপল উইল টেক অ্যাডভান্টেজ। আর সেটাই আমাদের চিন্তা, আমাদের সিকিউরিটির চিন্তা হলো ওই দিক থেকে। কারণ আমাদের নর্থ ইস্টে মণিপুরে ঝামেলা আছে, অনেক জায়গায় নাগাল্যান্ডে আছে, তো ওরা তো চেষ্টা করবে, আর ওরা করেছিল আগে। উলফা টুলফা সবাই তো বাংলাদেশে বসেছিল এককালে, এটিটিএফ এরা সবাই বাংলাদেশে বসেছিল। তো সেই সিকিউরিটি যে আমাদের যে মাথা ব্যথাটা, সেটা তো আমাদের বাংলাদেশের মানে পরে তো অফকোর্স ওটা মিটমাট হয়ে গেল, আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, ওদের সব বন্ধ করে দিল, তাদের হ্যান্ড ওভার করে দিল ইন্ডিয়াকে। তো ওটাতে আমাদের সিকিউরিটি ফ্রন্টটাতে অনেক সুবিধে হয়েছিল, কিন্তু এটা আবার হতে পারে। এটা তো মানে আমি কোনো 100% বলতে পারবো না যে এটা হবে না। আমি 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 আসছি সুমন ভট্টাচার্যের কাছে। সুমন, এই যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এই পরিস্থিতিতে আগামী দিনে আশু কোনো সমাধান কি চোখে পড়ছে? দেখুন, আমি এতক্ষণ মাননীয় শামশের মবিন চৌধুরী এবং আজমেরি হক বাঁধনের কথা শুনছিলাম। দেখুন, বাংলাদেশে কি হবে সেটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা তো সত্যি কথা যে 4 দিন কোনো সরকার ছিল না, কিন্তু যেটা আপনার প্রশ্ন ছিল, 4 দিন তো সেনাবাহিনী ছিল, তারা কি করছিল? এটা একদম সত্যি কথা যে বাংলাদেশের সিস্টেমের অবক্ষয় হয়েছে বলে হয়তো এটা হয়েছে। একবারও আমি দেখছি না যে শামশের মবিন চৌধুরী বা আজমেরি হক বাঁধন সামাজিক অবক্ষয়ের কথাটা বলছেন, যেখানে একজন প্রতিবেশী গিয়ে আরেকজন প্রতিবেশীর বাড়িতে আগুন দেয় শুধু সে অন্য ধর্মের বলে। সেটা তো সামাজিক অবক্ষয়। সেইটা রুখতে কেন কেউ দাঁড়ালেন না? আজকে মোহাম্মদ ইউনূস যখন শাসনভার গ্রহণ করলেন, তিনি আবু সৈয়দের ওখানে গেলেন, অবশ্যই যাওয়া উচিত, যিনি গুলিতে নিহত হয়েছেন। কিন্তু যে সংখ্যালঘু, তিনি ঢাকা শহরে ছিলেন, রাহুল আনন্দের বাড়িতে যেতে পারতেন, কিংবা মুজিবের এতে যেতে পারতেন। আমি খুব শামশের মবিন চৌধুরী অত্যন্ত প্রবীণতম একজন রাজনীতিক, কূটনীতিক। এখানে দুজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আছেন। কেউ একটা তাত্ত্বিকভাবে ফরাসি বিপ্লবের কথা বলছিলেন, ফরাসি বিপ্লবের অ্যানার্কির কথা বলছিলেন। আমি খুব বিনীতভাবে মনে করিয়ে দিই, ফরাসি বিপ্লবের অ্যানার্কির পরে দাঁতো এবং রোবসপিয়ারের কি হয়েছিল। উই শুড নট ফরগেট যে অ্যানার্কি আরেকটা অ্যানার্কিকে জন্ম দেয়। আপনি 4 জনকে মানে বিপ্লবের পরে বলবেন যে সে অপরাধী, তার আমি গলা কাটছি, তাহলে আপনার গলাও কোনোদিন কাটা যেতে পারে। অ্যান্ড ওয়ান মোর পয়েন্ট, বাঁধনের এই কথাটা শুনে আমি বাঁধনের অভিনয়ের এত ভক্ত চিন্তায় পড়ে গেছি যে হাসিনা অপরাধ করেছেন এই জন্য মুজিবের বাড়ি জ্বালানো হবে, আমি অপরাধ করলে আমার বাবাকে পিটিয়ে মারা হবে, বা আমি অপরাধ করলে আমার সন্তানকে পিটিয়ে মারা হবে। ইজ ইট এ লজিক? আমি বলেছি যে আজকে ওনার এই অপমানের জন্য দায়ী যদি কেউ হয়ে থাকেন তাহলে তার সন্তান, এবং এইটা এই ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমি কিন্তু প্রথমে এটা বলে নিয়েছি যে এটা কখনো একটা গ্রহণযোগ্য ঘটনা না। এটা অবশ্যই অত্যন্ত নেক্কারজনক ঘটনা এবং অত্যন্ত ঘৃণিত একটা ঘটনা। এটা প্লিজ আমি আপনাদের অনুরোধ করব, যারা আপনারা বাংলাদেশে আছেন তারা প্লিজ কোনো ভায়োলেন্সকে জাস্টিফাই করবেন না যে এই ভায়োলেন্সটা হচ্ছে ওর বাবা এটা করেছে বলে। এটা কোনো ভায়োলেন্সের তত্ত্ব হতে পারে না। দাদা, আপনি আমার কথাটা হয়তো ঠিক করে আমি বোঝাতে পারিনি। আমি কোনো ভায়োলেন্সকে সাপোর্ট করছি না। এখানে যে ধরনের সহিংসতা হয়েছে, যে ধরনের প্রতিহিংসার প্রতিফলন হয়েছে, সেটা অত্যন্ত ঘৃণিত কাজ। এবং আমি আপনাকে বারবার বলছি যে বাংলাদেশে কিন্তু এই মানুষগুলো আছে যারা প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে, যারা সুযোগ সন্ধানী, যারা লুট করে, যারা চুরি করে। সো তাদেরকে আমরা কিন্তু এই সমাজ থেকে রাতারাতি তাদেরকে পাল্টে ফেলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করব যে এই অবক্ষয়গুলো যাতে সঠিকভাবে আমরা নিজেদেরকে মানে কি বলবো পরিশোধন করতে পারি। আমরা এই জায়গাটা ডেফিনেটলি সামাজিকভাবে অবক্ষয়ের কারণেই আজকে পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। এইটাকে যদি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করে তাহলে তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, কারণ এটা সম্ভব না। আমি বাঁধনের সাথে সম্পূর্ণ একমত যে আমরা কোন ধরনের সহিংসতা কোথাও শুধু বাংলাদেশে নয়, কোন ধরনের সহিংসতা, অরাজকতা, হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ কোনোদিনই আমরা সমর্থন করতে পারি না। কোন সুচিন্তিত, কোন সচেতন নাগরিক বাংলাদেশের এই ধরনের, কিন্তু এই
একটা যে অসাধারণ একটা পরিস্থিতি হয়েছিল, অস্বাভাবিক পরিস্থিতি হয়েছিল, সেটা সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে চেষ্টা করেছে, সেটাকে আমরা তীব্র নিন্দা জানাই। ঠিক। আমার মনের থেকে আমি তীব্র নিন্দা জানাই, এবং প্রয়োজনে আমি আবার আমি রাস্তায় গিয়ে দাঁড়াবো এদের বিরুদ্ধে। তারা যদি আমাকে মারতে চায় মারুক, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার গায়ে গুলি লেগেছিল 1971-এ, আরেকটা গুলি খেতে আমার কোনো বাধা নেই, যদি আমার দেশের স্বার্থে, আমার জাতির স্বার্থে। এটা আপনারা এই ভরসাটা আপনার বাংলাদেশের মানুষ উপরে রাখুন। কেন আপনারা রাখতে পারছেন আমি এটা বিশ্বাস করছি না। আপনারা অনেক অনেক অতীতের কথা ভুলে যাচ্ছেন। ইন্দিরা গান্ধীর হত্যার পরে দিল্লিতে কয় হাজার শিখকে হত্যা করা হয়েছিল, এটা তো জানেন যে একটা অস্বাভাবিক অবস্থায় সরকারের তদন্তরের সরকার ছিল ভারতে, বাংলাদেশের সরকারই তো ছিল না। বিমল শঙ্কর নন্দ কিছু বলবে? হ্যাঁ, ঘটনা কয়েক হাজার এই শিখ সব মারা ঘটনা গিয়েছিলেন, এটা নিন্দনীয়। যেরকম সত্যি, তার বিরুদ্ধে কঠোর সরকারি ব্যবস্থা এবং কয়েকজন অতি উঁচু রাজনৈতিক নেতা জেলে পড়ছেন, জেনে রাখুন। আমি আশা করব যে বাংলাদেশে এই কাজ করবে, বাংলাদেশের সরকার এই কাজ করবে, যে মানুষগুলো ওখানকার মানুষদের উপর, সে হিন্দু হোক মুসলিম হোক, আমিও মাইনরিটি মেজরিটি কথাটা মানিও না, সেক্ষেত্রে অভিনেত্রীর সঙ্গে আমি একমত, যে যারা এরকম অত্যাচার করেছে তাদের জেলের রাস্তাটা দেখানো হবে। আরেকটা কথা বলি, দুদিন আগে কাদের সিদ্দিকী, একসময় খুব ওকে নিয়ে চর্চা হতো, উনি শেখ মুজিবের বাড়ি ভ্রমণ করে বলছেন দেখে যে শেখ মুজিবের এই অবস্থা দেখে তার বাড়ির আমার মরে যাওয়া উচিত ছিল, আমি কেন এটা বেঁচে রইলাম এটা দেখতে। আর সবচেয়ে বড় কথা, গতকাল বাংলাদেশের যে জাতীয় মন্দির, ওখানকার মন্দিরে জামাতে ইসলামীর একজন এসেছিলেন দেখা করতে, আমাদের দুর্গা মন্দির যেটা আছে, কি নাম, ঢাকেশ্বরী মন্দিরে, ওখানে হিন্দুরা পরিষ্কার প্রশ্ন করেছে যে আমাদের অপরাধটা কি, প্রত্যেকবারে সরকার চেঞ্জ হবে আমাদের উপর আক্রমণ হবে কেন? আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, খালেদা জিয়া 2001-এ ক্ষমতায় এসেছিলেন, তিনি 5 বছর ক্ষমতায় ছিলেন, হাজার হিন্দু পালিয়ে এসেছিল ওখানে শুধু আক্রমণের শিকার হয়ে। না, ঠিক ঠিক। এগুলো তো ভাবতে হবে, তো আমরা তো এই আতঙ্কটা এই কারণেই হয়, এই কারণে। অনেক চট্টোপাধ্যায় কাছে অনেক বাবু, এই যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে বা আস্তে আস্তে তৃতীয় আসছে বলতে পারি, হয়েছিল। হ্যাঁ না, পরিস্থিতি তৃতীয় হচ্ছে না, হয়েছিল। না, সেটাই তো বলছি, হয়েছিল, আর যেন না হয়তো একদম আমরা কেউই চাই না ধরনের ঘটনা হোক। বাঁধনের সাথে আমি সম্পূর্ণভাবে একমত। বাঁধন যেটা বললেন একদম পরিষ্কার, শামশেদ সাহেব যেটা বলছেন পরিষ্কার, যে এই ধরনের ঘটনা নিন্দনীয়। শিক্ষিত বাঙালি সমাজ, এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক, কোনো এই ধরনের ঘটনা এই জন্যই তো ভারত সরকার সবাইকে নিয়ে আলাদা করে শিবির করে রাজনীতি করেনি, ওদের বোঝানো হচ্ছে তোমরা অনেক চট্টোপাধ্যায় যাবো। অনেক বাবু, এই কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? দেখুন, যেটা ছাত্রদের মধ্যে যেটা আমি মনে করি একটা অংশ আছে যারা সুস্থ চিন্তার ধারক বাহক, কিন্তু তারা বারবার আবেদন করা সত্ত্বেও, তারা আবেদন করেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, শান্তি ফিরে আসুক, সুস্থতা ফিরে আসুক, সেই আবেদন সত্ত্বেও আমরা দেখছি যে এটা চলছেই। তাহলে আমাদের একটা সংশয় জাগে যে কোথাও একটা নৈরাজ্যবাদী শক্তি বা দুষ্কৃতি তারা কিন্তু এর মধ্যে ঢুকে পড়ছে, এবং ঢুকে হয়তো যে মূল উদ্দেশ্য ছিল তাকে বিপথে চালিত করছে। ঠিক, এইটা আমাদের কিন্তু তোমার কি মনে হয়? আমার এটাই মনে হয় যে এই যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপার, আমরা পশ্চিমবাংলার অঙ্গরাজ্যে রয়েছি, আমাদের প্রায় 2217 কিলোমিটার বর্ডারে বাংলাদেশ রয়েছে। সেখানে দাঁড়িয়ে এটুকু বলতে পারি যে এই ঘটনাগুলো অত্যন্ত আমাদেরকে উদ্বিগ্ন এবং চিন্তিত করেছে। মানে যে ঘটনা পরপর ঘটছে, আমরা খবর পাচ্ছি, টিভিতে দেখছি বা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এগুলো কখনোই কাম্য নয়। কোনো সুস্থ মানসিকতার মানুষ এগুলোকে কখনোই মেনে নিতে পারে না। আমরা সবসময় চাই ভারত সরকার সিদ্ধান্ত নেবে, আমরা অঙ্গরাজ্যের সরকার, আমরা ভারত সরকার, আমাদের দেশের ব্যাপার, হ্যাঁ দেশের ব্যাপার। ভারতবর্ষ একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, কিন্তু ঘটনাচক্রে আমাদেরও তো প্রচুর আত্মীয় স্বজন, ধরুন আমারই প্রচুর আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন। এটা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই কোনো উস্কানিমূলক কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করা বা ভুল তথ্য দেওয়া, এগুলোকে কখনোই সমর্থন করা যায় না। শামশেদ সাহেব কিছু বলছিলেন? শামশেদ সাহেব, থ্যাংক ইউ। আমি হচ্ছে ওনার সাথে সম্পূর্ণ একমত যে এই ধরনের সহিংসতা কেউ কোনো সুস্থ মস্তিষ্কে, কোনো সচেতন বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসে, কোনোদিনই এসব তারা হতে দিতে চায় না, হতে পারে না। এখন যে বলছেন যে ছাত্র জনতার যে সংগঠন, মানে যে আন্দোলন বা বিপ্লব ঘটিয়েছে, তারা তো সেই অর্থে সংগঠিত নয়, তারা তো বিপ্লব যে করছিল। কিন্তু যারা এই ধরনের কাজ করে, যারা বাংলাদেশের সংস্কৃতির উপরে আঘাত হানে, তারা তো অনেক সংগঠিত।
এই জন্য তারা এই সুযোগটা নিতে পেরেছে। ঠিক এই জন্য তারা সুযোগটা নিতে পেরেছে যে তারা বাংলাদেশের মুক্তি সংগ্রাম স্বাধীনতাকে তারা মনে প্রায় মেনেই নিতে পারেনি। সেই গোষ্ঠীটা এই সুযোগটা নিচ্ছে। আমি বাঁধনের কাছে সেই হ্যাঁ বলুন, সেই যুগটা কিন্তু মাইনরিটি। তারা কোনো জামাত বাংলাদেশে কোনো নির্বাচনে 3% 4% বেশি ভোট পায় না। যখন ভোটে তারা যায় তাহলে 3 থেকে 4% ভোট বেশি। মানে এটা জামাত করে, জামাতের একটা দায়িত্ব আছে বলছেন আপনি? না না, আমি বলছি যে যারা অবশ্যই এই ধরনের শক্তি, আমি শুধু জামাতকে বলছি না, এর সাথে হেফাজতও আছে। কিন্তু হেফাজতের সাথে আওয়ামী লীগ আপোষ করেনি, অবশ্যই আপোষ করেছে। যেখানে পিনক ভালো করে জানবে, যা বাংলাদেশ ব্যাংক, আমাদের সেন্ট্রাল ব্যাংক যেখানে অবস্থিত মতিঝিলে ঢাকা শহরে, সেখানে নাম শাপলা। শাপলা বাংলাদেশের জাতীয় ফুল। সেই শাপলা চত্বরকে খুব একটা সকলে শ্রদ্ধার সাথে দেখে, এটা অতি পরিচিত একটা জায়গা। দোয়েল চত্বর আছে, শাপলা চত্বর আছে, শহীদ মিনার আছে আমাদের। তো গতকাল সকালে এই ছাত্ররা যখন গেল, বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছিল, দেখে যে সে লোকটা হেফাজতেরই হবে। সে এসে একটা বড় সাইনবোর্ড লাগিয়েছে, শাপলা চত্বরের নাম পরিবর্তন করে সে বলছে শহীদি চত্বর। কারণ এখানে 2013 সালে হেফাজত তারা এখানে আন্দোলন করছিল, তাদেরকে পুলিশ দিয়ে সেই আন্দোলন ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে আমি সমর্থন করি। এই ছাত্র এবং ছাত্রীরা এসে সেই সাইনবোর্ড, এই শহীদি এটা নামিয়েছে। তারা বলছে আপনাদের কোনো অধিকার নাই, এই শাপলা চত্বর কোনো দলের নয়, শাপলা চত্বর বাংলাদেশের, এই শাপলা চত্বরের মালিক আমি, এই শাপলা চত্বরের মালিক বাংলাদেশের জনগণ। আপনাদের নামিয়ে ফেলেন, যদি আপনারা না নামেন আমরা নামাবো। আজকে শাপলা চত্বর, কালকে আরেকজন বলবে ওই জায়গাটা জিয়া চত্বর, ওই জায়গায় বলবেন এই চত্বর সেই চত্বর, এগুলো হবে না। এই যে একটা বিরাট একটা মানে বাংলাদেশের যে মূল ভ্যালুর প্রতি যে বর্তমান প্রজন্ম, যারা স্বাধীনতার অনেক বছর পরে জন্ম নিয়েছে, এটা আমাকে উজ্জীবিত। এটাই তো ভয় শামশেদ সাহেব, আমাদের তো এটাই ভয় যে আন্দোলন তো হয়, আন্দোলনের পরে আচমকা সেই আন্দোলনের রাশ চলে যায় অন্যদিকে। আমি বাঁধনের কাছে একটাই প্রশ্ন করব, বাঁধন, আপনি ইতিহাস গড়েছেন সম্প্রতি, আপনি বাংলাদেশের প্রথম মহিলা যিনি বিবাহ বিচ্ছেদের পর সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেয়েছেন। একজন স্বাধীন নারী হিসেবে নতুন সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? না, আমি কিছু বলবো না, আমি যেতে চাই এখন। আমি নারী বান্ধব, বৈষম্য মুক্ত একটি গণতান্ত্রিক দেশে থাকতে চাই আমার সন্তানকে নিয়ে, যেখানে আমার স্বাধীনতা আমি বুঝে পাবো, আমার অধিকার আমি চাইতে জানবো, এবং আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। আমি যা মন চায় আমি সেই কথাগুলো বলতে পারবো, প্রশ্ন করতে পারবো। আমি যদি কোনো অন্যায় করি তাহলে সেটার বিচার হবে, এবং সঠিক বিচার হবে। সঠিক বিচারে সেইভাবে আমাদের বিচার ব্যবস্থা, আমি সুষ্ঠু একটা বিচার ব্যবস্থা চাই, কিন্তু কোন রকমের অন্যায় করা ছাড়া নির্বিচারে যে ধরনের অত্যাচার গত 15 বছরে হয়েছে, আমি এইরকম দেশ আসলে চাই না। আমি চাই যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করব, যেখানে আইনের শাসন সঠিকভাবে থাকবে, এবং অবশ্যই সেটা নারী বান্ধব হতে হবে এবং বৈষম্য মুক্ত। শামশেদ সাহেব, আপনার কাছে আমার একটাই প্রশ্ন আছে, জামাতকে আপনি কিভাবে দেখেন? আপনার অ্যাসেসমেন্ট কি জামাত সম্বন্ধে? আমি জামাতকে নিন্দা জানাই। আমি আজকে না, আমি জামাতের কোন ধরনের রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম না, জড়িত থাকবো না। জামাত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। এখন জামাত, হ্যাঁ, স্বাধীন বাংলাদেশে তারা বাংলাদেশকে মেনে নিচ্ছে, কতটা মেনে নিচ্ছে আমি জানি না, কিন্তু আমি জামাতের প্রতি আমার কোনো সমর্থন বা কোনো ধরনের জামাতের মূল আদর্শ, বা যদি তাদের এই টক্সিক আদর্শ আমি বলবো, সেটা আমার মনে কোনোদিন জাগবে না। আমি এটাকে গভীরভাবে এটা বিরোধিতা করি। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যেটা বাদনের কথা থেকে আমি যোগ ধরেই বলছি, যে শায়ানের গানটা শুনুন আপনারা, কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী, এই গানটা আপনি শুনেন প্লিজ। আপনারা গানটা মনোযোগ দিয়ে শুনেন। শায়ানের কথাগুলো বর্তমান প্রজন্মের কথা। আমি আর একটা প্রশ্ন আপনাকে করছি শামশেদ সাহেব, যে আপনি ঠিক বলেন আপনি জামাতের পুরোপুরি বিরোধী, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি আমাকে বলুন বর্তমান বাংলাদেশে জামাতের প্রভাব কতখানি? বললাম তো 3 থেকে 4টা অবাধ এবং সুষ্ঠু হতে হবে, যাতে জামাত কেউ চায় না, বিএনপি কে চায় না, আওয়ামী লীগকে চায় না, তারা ভোট থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে গেছে, করে তুলতে পারবো। এটা আমি বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমরাও তাই চাই, এই বিশ্বাস আমাদের রয়েছে। অনেক অনেক ধন্যবাদ শামশেদ মবিন চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ
আমাদের আজমেরি হক বাঁধন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। শুধু পাঠাগারের উদ্বোধনী নয়, দলের বিভিন্ন কর্মসূচিতেও তিনি বারে বারে এখানে এসেছেন। তার চলে যাওয়ার বেলায় সেই সমস্ত স্মৃতিচারণায় সিপিআইএম নেতাকর্মীরা। বিদায় বুদ্ধদেব। সকালে পিস ওয়ার্ল্ড থেকে শেষ যাত্রা, শেষবারের মতো বিধানসভায় না হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। সফেদ 500 গ্রাম মাত্র 35 টাকায়। আপনি দেখছেন নিউজ 18 বাংলা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুজন নতুন অতিথি যোগদান করেছেন। আসাদ নূর, বাংলাদেশের বিখ্যাত ব্লগার, এবং আসাদ রনি, বাংলাদেশের ছাত্র নেতা। দুজনই নামে আসাদ, তো সেই জন্য আমি নূর এবং রনি বলেই কথা বলছি। আসাদ নূর, আপনাকে স্বাগত। আসাদ রনি, আপনাকেও স্বাগত আমাদের এই সোজা সাপটা অনুষ্ঠানে। কিছুক্ষণ আগে আমাদের এই অনুষ্ঠানে ছিলেন আজমেরি হক বাঁধন, ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, বাংলাদেশে প্রাক্তন ভারতের রাষ্ট্রদূত, এবং ছিলেন শামশের মবিন চৌধুরী, প্রাক্তন বিদেশ সচিব। প্রত্যেকেরই একটা কথা যে আগে এই মুহূর্তে বাংলাদেশে আইনের শাসন ফেরাতে হবে। আসাদ রনি, ছাত্রনেতা, আপনাকে জিজ্ঞেস করছি যে এটাই তো সবার আগে দায়িত্ব। আপনারা যারা আন্দোলন করেছেন, যারা বাংলাদেশকে নতুনভাবে, আপনাদের কথায় নতুনভাবে স্বাধীন করেছেন, এটা তো আপনাদের প্রথম দায়িত্ব। ধন্যবাদ আপনাকে আমাকে উক্ত অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আসলে বর্তমানে বাংলাদেশের যা বাস্তব পরিস্থিতি, আমার মনে হচ্ছে যে ভারতীয় মিডিয়া তার বিপরীতটা প্রচার করছে। সত্যিকার অর্থে যেভাবে দেখানো হচ্ছে যে সংখ্যালঘু গোষ্ঠী, আমি এটা সংখ্যালঘু বলতে চাই না, কারণ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই এই দেশের নাগরিক। তো এটাকে বাংলাদেশে ধর্মটা আমি মনে হয় না ভারত থেকে যেভাবে প্রচার করা হয় মিডিয়াগুলোতে, এখানের মানুষ ওইভাবে এই বিষয়টাকে দেখে। তো সেই জায়গা থেকে আসলে হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির বা তাদের সম্পদে হামলা করা হচ্ছে, এটাকে আমি মনে করি বর্তমান সময় প্রেক্ষিতে ভারতীয় মিডিয়ার একটা অপপ্রচার, বা এটাকে ভারতীয় মানুষের কাছে এটি ভুল তথ্য প্রচার করছে। আমরা বিভিন্ন ছবি বা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি যেগুলা বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিভিন্ন সময়ে বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা করা হয়েছিল। সেই ভিডিও ফুটেজগুলো একদম পরিকল্পিতভাবে এখন নতুন করে আবার ছাড়া হচ্ছে এবং বলা হচ্ছে যে গতকালকে বা আজকে যে আন্দোলনকারীরা মন্দির ভেঙেছে, সংখ্যালঘুদের বাড়িতে হামলা করছে, এটা সম্পূর্ণ একটি মিথ্যে এবং বানোয়াট সংবাদ। এবং বর্তমানে আমাদের আন্দোলনকারীরা প্রত্যেকটা মন্দির সহ রাস্তাঘাটের সিগন্যাল সহ প্রত্যেকটা থানা পাহারা দিচ্ছে। আপনারা যদি দেখেন বাংলাদেশের মিডিয়া নিউজগুলো যদি দেখেন, তাহলে দেখবেন তারা দেখাচ্ছে যে ছাত্ররা কিভাবে থানার সামনে অবস্থান নিয়ে থানাগুলোকে তাদের সম্পদকে রক্ষা করছে, মন্দিরের সামনে অবস্থান গ্রহণ করে মন্দিরকে রক্ষা করছে। আজকে আমাদের ছাত্র প্রতিনিধি আজকে হিন্দু ধর্মাবলম্বীদের ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে তাদের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বিকালে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিল। সর্বোপরি বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উদ্দেশ্যপ্রণীত ভাবে যে ভারতীয় মিডিয়া তারা দেখাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুরা অনিরাপদ, তাদের বাসা বাড়িতে হামলা হচ্ছে, এবং এখানে কেন সামরিক বাহিনী এটা কু করলো না। মানে তারা এমন ভাবে বোঝাতে চাচ্ছে যে ভারত চায় বাংলাদেশে একটা সামরিক কু হোক, সামরিক বাহিনী এখানে ক্ষমতা নেই।
কিন্তু আমি মনে করি ভারত সরকারকে, ভারতের মিডিয়াদের মনে রাখা উচিত, বাংলাদেশে বর্তমানে যে বিপ্লব এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটি বাংলাদেশের 18 কোটি মানুষের একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এটা শুধু ছাত্রদের আন্দোলন না, এটা 18 কোটি মানুষের 15 বছর যাবত এই আওয়ামী দুঃশাসনের মধ্যে পড়ে তারা যে একটা দুর্বিষহ একটা জীবন্ত কারাগারে বসবাস করেছিল। ঠিক। আসাদ রনি আপনি সঙ্গে থাকুন। আপনি একদম যে বললেন যে এটা একটা ভারতীয় মিডিয়ার একটা প্রচার, আমি আসাদ নূরের কাছে জানতে চাইবো। আসাদ নূর, আপনি কিভাবে দেখছেন? তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই। শেখ হাসিনার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে বলেছিলেন যে পুলিশের গুলিতে একটাও ছাত্র মারা যায় নাই। সেই কথাটা যেরকম ছাত্রদের উপরে যে নিরস্ত্র বা নিরাপরাধ ছাত্রদের হত্যা করার পরে রসিকতা ছিল, আজকে এই আসাদ সাহেব যে বক্তব্য দিলেন সেটাও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এই যে চলমান নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, হত্যা, সেটার একটা প্রতিফলন তিনি আসলে তিরস্কার করলেন সেই সব ভিকটিমদের সাথে। আমাদের সমস্যা এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা দেখেছি অনেক প্রবীণ রাজনীতিবিদ এই অসৎ উপায়টি অবলম্বন করেছেন। তিনি নবীন, তার কাছে সেই সকল পুরনো রাজনীতিবিদদের সে সকল বস্তা পচা গল্পের মতো তিনি এভাবে মানে একটি টেলিভিশনে বলবেন, আমি খুবই দুঃখ প্রকাশ করছি। তিনি আমার সহযোদ্ধা, আমি হয়তো মাঠে এই আন্দোলনের সাথে যুক্ত থাকতে পারিনি, আমি দেশের বাইরে থেকে আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। তো আমাদের এমন লাগামহীন কথা বলা বোধহয় ঠিক হবে না। আমরা যদি একটু দেখি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আজকের স্টেটমেন্ট, আপনারা আমি আপনাদের দিতে পারি, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ভয়াবহ। আমি নিজে 500-র বেশি ভিকটিমের সাথে কথা বলেছি, তাদের মধ্যে 4 জন সরাসরি ধর্ষণের শিকার হয়েছেন। তারা পাবলিকলি বলতে চান না। কেন বলতে চান না? কি হয়েছিল 2001 সালে সেই ঘটনাটা নিয়ে, যাই হোক, ভদ্রমহিলার নামটা আমি ভুলে গেছি, তিনি বেশ আলোচিত ছিলেন, ওনার টাইটেলটা ছিল শীল। তো তিনি ভিকটিম হওয়ার পরে তার কিন্তু এখনো বিয়ে হয়নি, যার মা বলেছিলেন বাবারা তোমরা একে একে আসো, আমার মেয়েটা খুব ছোট। তো সেই ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ যেমন নিয়েছে, তারা রাজনৈতিক সুবিধা নিয়েছে। এখন এই মুহূর্তে যে নির্যাতন নিপীড়ন গুলো হচ্ছে সেগুলোকে ছাত্রদের পক্ষ থেকে অনেকেই স্বীকার করে নিচ্ছেন, অনেকেই ইগনোর করছেন। ইগনোর করে সমাধান হবে না। অসংখ্য বাড়িঘরে লুটপাট, ভাঙচুর, হামলা হয়েছে, যার হাজারো ভিডিও আমরা দেখেছি, এখনো দেখছি। এটার মূল কারণটাই এটা যে এটাকে করা, যেমন চিঠি দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু তখন এটাকে ইগনোর করেছেন, না এমন কিছু হয় না। কিছু লোককে ধরে এনে বিবৃতি দিয়েছেন যারা হিন্দু বৌদ্ধদের মধ্যে থাকা লোক, যে আমরা খুব ভালো আছি আওয়ামী লীগের আমলে। যেটা একই কাজ করা হয়েছে 2021 সালে কুমিল্লার নানুয়ার দিঘির পারে, সেই যে ভয়াবহ হামলা, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে, বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় উৎসব সারা বাংলাদেশের হিন্দুদের জন্য পণ্ড হয়ে গেছিল। তারা সেই বছর শারদীয় উৎসব করতে পারেননি। আতঙ্ক নিয়ে তো শারদীয় উৎসব করা যায় না। আমাদের একটি প্রবাদ আছে যে এক হাতে তালি বাজে না, কিন্তু এই প্রবাদটা বাংলাদেশের হিন্দুদের জন্য প্রযোজ্য নয়। কারণ বাংলাদেশের হিন্দুরা কখনোই কোনো মুসলিমের সাথে মারামারি করতে যায়নি ধর্মীয় কারণে। এটাকে অনেকে দাঙ্গা বলেন, দাঙ্গা বলে তাদের সাথে তিরস্কার করছেন। যেমনটা তাদেরকে সংখ্যালঘু বলে তাদের প্রথমেই বলে দেওয়া হচ্ছে তুমি ছোট, তেমনি দাঙ্গা বলে তাকে থামিয়ে দেওয়া হচ্ছে তুমি মেরেছো আমি মেরেছি। না, এটা হয় না। একতরফা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হয়। কারা এরা? এই যে আমরা অনেকেই বলছি না কিছু হয় না, আমরা আছি। বাংলাদেশে 90% মুসলমান বলা হয়, তাদের মধ্যে কি 10% লোক নেই যে 5% হিন্দুদের বাড়িঘর পাহারা দিতে পারবে? সন্ত্রাসীরা কতজন? তাহলে কি আমরা মেনে নেব অর্ধেকের বেশি সন্ত্রাসী বলেই আমরা থামাতে পারছি না? নাকি আমরা হিন্দুদের বাড়ি ভাঙলে আমার কি এমন একটা আচরণ? আমি আসাদ রনির কাছে উত্তর নেব। আসাদ রনি, আমি বলছি না কোনো কথা, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের কোনো মিডিয়া বলছে না, আপনার দেশেরই একজন ব্লগার তিনি এই কথা বলছেন। আসাদ রনি, আপনার কাছ থেকে উত্তর নেব। তার আগে একজনের সাথে পরিচয় করিয়ে দিই। আপনারা সবাই তাকে ক্রিকেট মাঠে দেখেছেন। ক্রিকেটের মাঠে তিনি বাংলাদেশের অধিনায়ক ছিলেন, মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আশরাফুল, এই যে নতুন বাংলাদেশ এই যে তৈরি হতে যাচ্ছে, মোহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়েছেন, একটা নতুন সরকার তৈরি হচ্ছে, আপনার আশা এবং আকাঙ্ক্ষা কি? ধন্যবাদ। আসলে আমিও এই মুহূর্তে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার জন্য এপ্রিলে এসেছি, পোস্টমথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলছি। তো যেই ঘটনাটা হয়েছে আসলে আমি বলবো যে একদম নতুন বাংলাদেশ। আপনি যেটা বলছেন যে আসলে 15টা বছর একই গভর্নমেন্ট ছিলেন। আমি আসলে রাজনীতি অতটা ভালো বুঝি না বা বুঝতে চাইও না। আমি যেহেতু ক্রিকেট একদম ছোটবেলা থেকে, আমার 11 বছর বয়স থেকে আমি ক্রিকেট খেলাটা
পছন্দ করেছি এবং ভালোবেসেছি এবং খেলছি। তো বাংলাদেশের হয়ে একদম ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরির রেকর্ডও আছে আলহামদুলিল্লাহ। তো আমি ক্রিকেট নিয়ে এখনো আছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে লাস্ট 15টা বছর যেভাবে দেশ চলছিল, ক্রিকেট বোর্ডটাও ঠিক সেম ভাবে চলছিল। সিলেক্টর একজনকে আমরা সিলেক্ট করেছি, প্রায় 12 বছর ধরে একই সিলেক্টর ছিলেন। বোর্ড প্রেসিডেন্টও একই জনে 15 বছর ধরে বোর্ড প্রেসিডেন্ট আছেন। আমরা 24 বছর ধরে টেস্ট খেলছি। আমাদের যেভাবে ডেভেলপ হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। সেই জায়গায় আমি ক্রিকেটের মানুষ, আমার কাছে মনে হয়েছে যে এই চেঞ্জটা দরকার ছিল, ক্রিকেটের জন্য দরকার ছিল। পুরো দেশ হয়তো আমি অতটা ইনভলভ না, আমি বুঝিও না, কিন্তু ক্রিকেট যতটুকু বুঝি আমার মনে হয় যে এই চেঞ্জটা খুবই দরকার ছিল ক্রিকেট ডেভেলপ করার জন্য। কারণ একই লোক একই জায়গায় ছিলেন লম্বা সময়, কোনো ডেভেলপই হয়নি। দেখেন আপনার আমরা 99 ওয়ার্ল্ড কাপ থেকে 50 ওভারের ওয়ার্ল্ড কাপ খেলছি, কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ওই 3টা উইনই 50 ওভার ওয়ার্ল্ড কাপে। সেই জায়গায় আফগানিস্তান নতুন আশরাফুল, আপনি কথা বলছেন যে বাংলাদেশে সরকার চালানোয় যেমন নায়কতন্ত্র ছিল, তেমনি ক্রিকেটের ক্ষেত্রেও নায়কতন্ত্র ছিল। অবশ্যই, ডেফিনেটলি। আপনি দেখেন যে একই লোক 15 বছর ধরে বোর্ড প্রেসিডেন্ট, যদিও আমার খুব পছন্দের লোক, আমাকে খুব আদর করেন, কিন্তু তারপর আমার কাছে মনে হয়েছে যে সিলেক্টর 12 বছর ধরে একই সিলেক্টর ছিলেন। তো একজনের তো একই কাজে এতদিন যদি থাকে, কোনো ডেভেলপ আর নতুন কিছু আসে না। দেখেন তামিম ইকবাল রিটায়ার করতে চেয়েছেন 2023 ওয়ার্ল্ড কাপের আগে, তাকে জোর করে আবার নিয়ে আসলেন। তারপরে এখন আবার সে খেলবেন না, তাকে জোর করে বলছেন যে সে যেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে। তো আপনি কই ডেভেলপমেন্ট কোথায় করলেন? আপনি এত বছর ধরে কাজ করে ডেভেলপমেন্ট তো হচ্ছে না। তো আমার কাছে মনে হয় যে এই ক্রিকেটের জন্য আমার মনে হয় যে এই চেঞ্জটা খুব দরকার ছিল। আমি একটা প্রশ্ন করব আশরাফুল, আমি আরেকটা প্রশ্ন করব। দেশকে আন্তর্জাতিক স্তরে খ্যাতিয়ে নিয়ে দিয়েছেন আপনারই দুই সতীর্থ, একজন সাকিব আল হাসান, একজন মাশরাফি মুর্তজা। তাদের বাড়িতেও কিন্তু হামলা হয়েছে এই সরকার বদলের পর, হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর। এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখেন আসলে ওরা যেই সময়, তাদের দোষ আমি দিব না, কারণ আসলে একটা দেশের প্রধানমন্ত্রী যদি আপনাকে বলে যে তুমি আমাদের পার্টিতে আসো এবং এমপি হও, হুইপ হয়েছে মাশরাফি, তো আপনি আসলে একটা প্রধানমন্ত্রী বললে আমার ধারণা যে আসলে আপনি কেউ না করতে পারবে বলে আমার মনে হয় না। তো তারাও হয়তোবা সেই সিচুয়েশনে পড়েছিলেন এবং ডেফিনেটলি তাদেরও হয়তোবা ওই ইচ্ছাটা ছিল। আদারওয়াইজ প্রধানমন্ত্রী তাদেরই কেন বলবেন যে তোমরা আমাদের পার্টিতে থাকো, এমপি হও, ঠিক না? তো ওই ঘটনা হওয়ার পরে সবাই একটা তো খুব 15 বছর ধরে যারা ওই জায়গা থেকে হয়তোবা হামলাটা হয়েছে। ডেফিনেটলি এটা আশা করি না যে এই ধরনের দুর্ঘটনা যেন কারোর সাথে যেন হয় না, এটাই আশা করব। কিন্তু যেই সময় তারা আসলে খেলা চলাকালীন আসলে কোনো পার্টিতে না যাওয়াটাই আমার কাছে মনে হয় যে বেটার হতো। এইটা আমার কাছে মনে হয়েছে যে আপনি একটা ন্যাশনাল টিমে খেলছেন, তো সেই জায়গা থেকে আপনাকে রাজনীতিতে পুরাপুরি না যাওয়াটাই আমার কাছে মনে হয় রাজনীতি না যাওয়া উচিত ছিল, অর্থাৎ দায় রাজনীতির আছে। আমি আপনার কাছে আবার আসবো একটা প্রশ্ন নিয়ে। আসাদ নূর যেটা বললেন, আমি কিছু বলিনি, আসাদ নূর যেটা বললেন, আপনার বক্তব্য। আসলে আসাদ নূর সম্বন্ধে আমি যতটুকু জানি, সে আওয়ামী এই দুঃশাসনের সরকার থাকা অবস্থায় থেকেই সে আওয়ামী লীগের যে পরীক্ষিত দালাল হিসেবে ছিল। তো সে জায়গা থেকে তো বর্তমানে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার পতন হয়েছে, সে তো তার পারপাস সার্ভ করবে। সে বলেছে যে পুলিশ নাকি কোনো গুলি চালায়নি। সারা পৃথিবীর মিডিয়া দেখেছে যে মুহূর্ষ গুলি চলে ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ কিভাবে সাধারণ ছাত্রদেরকে হত্যা করেছে। এখানে একটা গণহত্যা চলেছে। সে কিভাবে বলে বাংলাদেশের একটা নাগরিক হিসেবে যে এখানে পুলিশ কোনো গুলি চালায় না? আপনারা দেখেছেন রংপুরে আবু সাইদকে
তিনি একদম বাংলাদেশের মিডিয়াতে ধর্মীয় আসছে যে সংখ্যালঘুদের উপরে পুলিশ কিভাবে নির্যাতনকে অস্বীকার ওপেন করে কোনো একইভাবে একদম মিথ্যাচার নিরস্ত্র করছেন। আমি যদি তাকে আরেকটা প্রশ্ন ছাত্রের করে দিই, বুকে ওপেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেয়ালে লেখা আসাদ নূর শুনছি, আপনার কথা শুনছি। রনির কথা শুনেনি। হ্যাঁ, রনি বলুন। এখানে একটা স্পষ্টতই একটা গণহত্যা চলেছে এবং সেটা ভারতীয় মিডিয়া সহ সারা পৃথিবীর মিডিয়া তারা ফলাও করে প্রচার করেছে। কিন্তু এই আওয়ামী লীগের দালাল আসাদ নূর আজকে আপনাদের মিডিয়াতে গিয়ে সে বলছে এখানে পুলিশ কোনো গুলি চালায় নাই। তাহলে কি ভারতীয় মিডিয়া এবং বিশ্ব মিডিয়া কি মিথ্যা প্রচার করেছে? ঠিক। আপনার কাছে আমি প্রশ্নটা রেখে গেলাম। আসাদ নূর উত্তর দেবেন। আরেকটা কথা বলতে চাই। আমি খুবই দুঃখিত, এখানে বর্তমানে আমি আমরা তাকে চিনি না, শান্তি এখানে দেখতে পাচ্ছেন শৃঙ্খলা উনি কে। আমি যেটা বলিনি তিনি সেই কথাটাকে আমাকে বললেন। তিনি বললেন যে আমি বলেছি বাংলাদেশের পুলিশ গুলি চালায়নি। আমি তো এটা আমি বলিনি, আমি বলছি সংবাদ সম্মেলনে এই ঘটনা অর্থাৎ নূর বলছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ, ছাত্রদের হত্যার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন যে পুলিশের গুলিতে কোনো ছাত্র মারা যায়নি। এটা একটা নির্লজ্জ মিথ্যাচার ছিল। একইভাবে মিথ্যাচার করছেন যারা এই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়নকে বলছেন যে এটা কোনো ব্যাপার না, ভারতীয় মিডিয়া বাড়াবাড়ি করছে। আমি দুটো মিথ্যাচারকে কম্পেয়ার করেছি। তারপরে তিনি বলেছেন আমি সরকারের দালাল, এই ধরনের শব্দ ব্যবহার করা একটি টেলিভিশন, আমি জানি না তিনি ছাত্র কিনা আদৌ। এবং আমার এই আওয়ামী লীগ সরকারের আমলে আমি আমার পাসপোর্ট হারিয়েছি। আমি এখন মানে আমি আইডেন্টিটি বহন করতে পারছি না আওয়ামী লীগের কারণে। এই আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী হাসান মাহমুদ আমার মা বোনদের ধরে নিয়ে থানায় 48 ঘন্টা আটকে রেখেছিলেন খাবার দাবার ছাড়া। এই আওয়ামী লীগ সরকার, এই জাতিগোষ্ঠী থেকে আমরা আমলে আমি দুইবার অন্তর্ভুক্ত রেখেছি আমরা। তো তিনি আমাকে আওয়ামী লীগের দালাল বলছেন। আমার তো 100-এর উপরে ভিডিও আছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রী এমপিদের সমালোচনা করে। তো আমার মনে হচ্ছে তারা মানসিকভাবে প্রস্তুত নন কথাবার্তা বলার জন্য। এভাবে নির্লজ্জ মিথ্যাচার করলে তো ইতিহাস এটাকে ক্ষমা করবে না। এরপরের ব্যাপারটা হচ্ছে যে আমি আরো দুটো উদাহরণ টানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, যেখানে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা থাকেন, কারণ তারা মুসলিমদের সাথে থাকতে অনেক জায়গায় সমস্যা হয় পূজা পার্বণের ক্ষেত্রে। তো সেই হলের দেয়ালে লিখে রাখা হয়েছে ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি। মানে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে এই কথাটি বলা হলো। এমনকি তাদেরই সাবেক ছাত্র নেতারা যারা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিলেন 2018 সালের জানুয়ারি মাসে, সেই দলের মানে সেই আন্দোলনকারীদের বেশ কিছু সদস্য মিলিয়ে একটি দল গঠন করেন ছাত্র অধিকার পরিষদ নামের। সেই দলের দুইজন নেতা তারেক এবং রাশেদ খান, এই দুজন নেতা মিছিল করেছেন। আপনারা অনেকেই দেখেছেন সেই ভিডিওটি, ভারত যাদের মামার বাড়ি দেশ ছাড়ো তাড়াতাড়ি। এই কথাগুলো তারা যখন বলেন, এরপরে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালানো হয় এবং সেটাকে যদি কোনো ছাত্র এসে জাস্টিফাই করে যে না এগুলো ঘটেনি এই কারণে বা এরকম কোনো ঘটনা ঘটেনি, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে যেরকম রসিকতা করেছিলেন কোনো ছাত্র হত্যা হয়নি বলে এইরকম রসিকতা তিনি ধর্মীয় সংখ্যালঘু যাদের তারা মনে করছেন। আমি আসাদ রনির কাছে আসবো। আসাদ রনি, ছাত্ররা আন্দোলন শুরু করলেন, সেই আন্দোলনে আপনাদের জয় হলো, আপনারা হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন এবং মানুষ আপনাদের সমর্থন জানালো, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো, ছাত্ররা রাস্তায় নামলো, সুশীল সমাজ আপনাদের পক্ষে থাকলো, সব আমরা দেখলাম, গোটা পৃথিবী দেখলো টেলিভিশনের পর্দায়। কিন্তু গোটা পৃথিবী এটাও দেখলো একটা আন্দোলনের পর হাঁস থেকে শুরু করে মুরগি, ছাগল থেকে শুরু করে কুকুর এবং মহিলাদের অন্তর্বাস পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা কি এই আন্দোলন চেয়েছিলেন? আসলে এটা আপনি যে লাস্টে এটা বললে অন্তর্বাস, এটা আসলে এই ছবিটা ভাইরাল হয়েছে গণভবন থেকে যারা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হয় 15 বছরের দুঃশাসনের বহিঃপ্রকাশের ফলে গণভবনে গণজাগরণের ফলে গণভবনে যে হামলা হয়েছিল সেখান থেকে জনগণ তার যে বিজয় উৎসবের স্মারক হিসেবে অনেক কিছু নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা আবার সেই গণভবন থেকে যেই মালামালগুলা বিজয় উৎসব করার জন্য নিয়েছিল সেগুলো আবার ফেরত দিয়ে গেছে। কিন্তু এই যে আপনারা ঢালাওভাবে প্রচার করছেন যে সংখ্যালঘুদের উপর বাংলাদেশে হামলা হচ্ছে, তারা অনিরাপদ, এটা একটা সম্পূর্ণ মিথ্যা সংবাদ। এবং এর পাশাপাশি আমি বলতে চাই যে এই যে বিপ্লবটা হয়েছে এটা মানুষের ভিতরে বা যে যাদের উপরে হামলা করা হয়েছে, কিছু হামলা হয়েছে এটা আমি অস্বীকার করব না, কিন্তু কাদের উপর হামলাটা হয়েছে? যারা এই ছাত্রলীগ যুবলীগ, যারা এই সন্ত্রাসীরা এই সাধারণ ছাত্রদের উপরে ওপেন খালি হাতে যাদের সাধারণ ছাত্রদের কিচ্ছু ছিল না তাদের উপরে মুহূর্ত গুলি চালিয়ে একটা গণহত্যা কায়েম করেছে, তাদের উপরে অল্প বিস্তার হামলা হয়েছে। এটা রাগ ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। কিন্তু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, গতকালকে আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট ঘোষণা হওয়ার সাথে সাথে
বাংলাদেশে বর্তমানে যে প্রশাসনিক অবস্থা শান্তি শৃঙ্খল ভাবে সবকিছু চলছে, বর্তমানে বাংলাদেশে কোনো সমস্যা নাই। এবং এর আগেও যেই হামলাগুলো দেখানো হচ্ছিল, এগুলো বিগত দিনের আওয়ামী লীগ দুঃশাসনের সময় সংখ্যালঘুদের উপরে যেই হামলাগুলো করা হয়েছিল, সেই হামলাগুলোর ফুটেজ এবং ভিডিও তারা পরিকল্পিত বলে বর্তমানে আন্দোলনের রাশ কি ছাত্রদের হাতে আছে, নাকি আন্দোলনের রাশ চলে গেছে হুলিগানদের হাতে, অর্থাৎ এমন একটা দলের হাতে যারা লুট করতে চায়, যারা দখল নিতে চায়, তারা হয়তো ছাত্র নয়? সেটা কি আছে আপনাদের হাতে? দেখুন, আন্দোলনের রাশ আমাদের হাতে আছে বলেই গতকালকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পেরেছি এবং সেখানে আমাদের 2 জন প্রতিনিধি আমরা নিশ্চিত করেছি, নাহিদ এবং আসিফ। তো আমাদের থানা, আপনি দেখবেন বাংলাদেশের মিডিয়াগুলো সংবাদগুলো যদি দেখেন, যে থানার সামনে সাধারণ ছাত্ররা তারা বসে পাহারা দিচ্ছে, তারা এই সিগন্যাল গুলোকে, সড়কের সিগন্যাল গুলোকে তারা মেনটেন করছে। ঠিক, তারা রনি আপনার কাছে আমি আসছি। আসাদ নূর, আপনি লিবারাল, আপনার ব্লগে আপনি লিবারাল কথাবার্তা বলেন, নির্ভীক হয়ে নিজের কথা বলেন, যার জন্য বহু ধর্মগুরুদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে আপনাকে। নতুন বাংলাদেশে আপনি কি চান? যেটা আমাদের মুক্তিযুদ্ধ, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, 72-এর সংবিধান, এতটুকু সংক্ষেপে বলতে চাই, এর বাইরে আমার কিছু চাওয়ার নেই। 72-এর সংবিধানে ফিরতে চাই, সাম্য সব, এটা ভেঙে ভেঙে বলতে গেলে অনেক বড়। আমি শুধু 72-এর সংবিধানে ফিরতে চাই। আপনি কি মনে করেন যে নতুন যে তত্ত্বাবধায়ক সরকার না কখনোই, বা দেশ পরিচালনা করেননি কখনো, সুতরাং এটা বলা যাচ্ছে না তারা কি করবেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের সবারই আস্থা আছে। আমরা বিশ্বাস করি তিনি এই সবকিছু নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং যারা সন্ত্রাস ঘটিয়েছে তাদের তিনি শাস্তির আওতায় আনবেন এবং প্রত্যেকটি মানুষ স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে পারবেন। বাক স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, ধর্ম পালন এবং না পালনের স্বাধীনতা থাকবে। এদেশের ভিন্ন মতের যারা মানুষ আছেন, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন, তারা একইভাবে তাদের ধর্মীয় স্বাধীনতা পাবেন। আমাদের সহনাগরিক যারা আছেন পাহাড়ে, সেখান থেকে সেনা প্রত্যাহার করে তাদের এই যে বন্দুকের নলের মধ্যে রাখা হচ্ছে, সেখান থেকে সরকার সরে আসবে। সেখানে বাঙালি ঢুকিয়ে দিয়ে সেই আদিবাসীদের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, সেগুলো বন্ধ হবে এবং যথাযথভাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। আমি খুব বাংলাদেশি হিসেবে লজ্জিত যে আমার দেশে দেখতে হচ্ছে লাখো মানুষ চুরি ডাকাতির সাথে যুক্ত এবং বাকি মানুষগুলো বসে আছে, তারা জিম্মি এই ধরনের সন্ত্রাসীদের কাছে। আমি খুবই একজন পুরুষ হিসেবে খুবই লজ্জিত যে আমাদের আসলে ঠাকুমার বয়সী একজন মহিলা, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, তার উপরে আমাদের অনেকের ক্ষোভ আছে, আমাদের দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, কিন্তু তার অন্তর্বাস ঝুলিয়ে এখানে একজন ছাত্রকে এনেছেন, তিনি ছাত্র আদৌ কিনা অন্তর্বাসটি উচ্চারণ করতে পারেনি, যাই হোক। তো তিনি সেটাকে এক প্রকার জাস্টিফাই করে গেলেন, কিন্তু আমি জাস্টিফাই করবো না। এই আন্দোলনের শুরু থেকে আমি ছিলাম, আমি এই আন্দোলনের যতটুকু আমার অ্যাক্টিভিজমের, আপনি দেখবেন আমার ভিডিওগুলো, সবকিছুতেই আমি এই স্বৈরাচারের পতন চেয়েছি। কিন্তু তারপরে যদি আমি দেখি আমাদের ধানমন্ডি 32 নম্বরের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়, যেটা আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম দলিল, আমাদের জাদুঘর, আমি যদি দেখি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য বাংলাদেশে ভেঙে ফেলা হয়েছে, এটা আমাদের জন্য লজ্জা। শেখ হাসিনা তিনি ক্ষমতা থাকা এত দীর্ঘ 16 বছরে তিনি এই মূর্খ মাদ্রাসার ছাত্রদের শেখাতে পারেননি যে মুসলিমদের জাতির পিতা আর বাঙালির জাতির পিতা দুজন আলাদা। তারা সেতুর বিভিন্ন স্থাপনা দখল করে সেখানে মুসলিমদের জাতির পিতা ইব্রাহিমের নাম লিখে দিচ্ছেন। এটা এই সাম্প্রদায়িক শক্তিকে বোঝানো যায়নি। আমার দেশের সন্তানদের সুশিক্ষা দেওয়া যায়নি যে মা বোনদের বা আরো বয়স্ক মানুষের কোনো ব্যক্তিগত কাপড় এগুলো সামনে নিয়ে উল্লাস করাটা কোনো সভ্য মানুষের কাজ না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা এই মহান দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারেননি। আমি একজন বাংলাদেশী হিসেবে এর জন্য লজ্জিত। আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, এগুলো আমাদের সংসদ ভবন, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, সেগুলো মানুষ লুটপাট করবে। আমি দেখেছি আমাদের রেলগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে পিটিয়ে পিটিয়ে। আমি দেখেছি বাংলাদেশের শিল্পকলা একাডেমি ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন বরেণ্য শিল্পীদের উপর আক্রমণ করা হয়েছে। একটু আগে আজমির হক বাঁধন, তিনি আমাদের সম্মানিত একজন শিল্পী, তিনি এটার প্রতিবাদ করেছেন। সবাই যাদের মধ্যে আসলে ন্যূনতম বিবেক বোধ আছে তারা এই বিষয়গুলোকে কোনোভাবেই জাস্টিফাই করবেন না। এগুলো চরম অন্যায়, আমাদের সভ্য হতে হবে। আমি এখনো মনে করি আমাদের মধ্যে 10 জনের মধ্যে 8 জন এক একজন শেখ হাসিনা বা এক একজন তারেক রহমান, বা এক একজন খালেদা জিয়া বা একজন জামাতের কুখ্যাত রাজাকারদের মতো, যারা আমাদের 1971 আমাদের উপরে নির্মমতা চালিয়েছে। আমাদের সবার মধ্যে এক একজন রাজাকার, এক একজন শেখ হাসিনা, এক একজন স্বৈরাচারী এরশাদ বা এরকম এক একজন তারেক রহমান বসবাস করে। সেগুলোকে মন থেকে ফেলে দিয়ে আগে নিজেকে স্বাধীন ঘোষণা করতে হবে। নিজের মধ্যে কুৎসিত যে অবস্থা রয়েছে সেগুলোকে ছাড় দিতে হবে। আমরা
গণভবনের একটা নিরীহ হরিণকে বাদ দিচ্ছি না, কুকুর ছাড়ছি না, মাছ ধরে আনছি, মুরগি ছাগল চুরি করে নিয়ে আসছি, এগুলো কোনো সভ্য দেশের মানুষের পক্ষে এটা করা সম্ভব না। এটা আমি বিশ্বাস করি, সুশিক্ষিত করতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমি বিশ্বাস করি তিনি পারবেন। এবং তবে আসাদ রনি কি বলবেন যেভাবে জাতির পিতা আপনাদের শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, যেটা বলছেন যে আসাদ নূর, যে বাংলাদেশের ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে, কি বলবেন? আসলে আমরা আগামী বাংলাদেশকে দেখতে চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। যেই তিনটা ঘোষণার মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমরা 72 সালে কি দেখতে পেয়েছি? আমরা 72 সালে দেখতে পেয়েছি যে মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই তিনটাকে বাদ দিয়ে সংবিধানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মতো যেগুলো আসলে মূল মুক্তিযুদ্ধের স্পিরিট ছিল না, তো সেগুলোকে 72-এর সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্পিরিট, বৈষম্য দূর করা, সাম্য প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার বদলে আসলে উন্নয়নের নামে এতদিন বাংলাদেশে একটি লুটপাট চলেছে। আপনারা যদি দেখেন বাংলাদেশে বর্তমানে লোন হলো 100 বিলিয়নের বেশি। এই আওয়ামী লীগের 15 বছরে দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই আওয়ামী লীগের দুঃশাসনে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা তারা কানাডাতে, তারা সিঙ্গাপুরে বেগমপাড়া গড়েছে, তারা সিঙ্গাপুরে সর্বোচ্চ ধনী হয়েছে তাদের মন্ত্রীর একজন ভাই। তারপরে এখন আমাদের আসাদ নূর ভাই বলেছে যে গণভবনে থেকে লুটপাট হয়েছে, এগুলো আমার দেশের সম্পদ। তাহলে এই যে 11 লক্ষ কোটি টাকা এইভাবে যে দেশের মানুষের টাকা লুট করেছে আওয়ামী লীগ, আমি আপনার এই টকশোর মাধ্যমে আসাদ নূরের কাছে প্রশ্ন করতে চাই, এই 15 বছরে কি সে এর কোন মানুষ কেন এই মুহূর্তে গণভবনের খারাপ, তার মানে আমিও খারাপ, চৌকি, একটা টেবিল যেগুলোর দাম 5,000 10,000 টাকার বেশি না, সেগুলো কেন ভাঙচুর করতে গেল? কারণ এই দুঃশাসনের ফলে মানুষের মধ্যে যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসাদ রনি একজন অপরাধ করেছে, মেনে নিলাম, সেই অপরাধের জন্য আমি কি আরেকটা অপরাধ করতে পারি? আমার কথাটা শেষ করতে দিন, আপনি তো আমার কথা শেষ করতে দিচ্ছেন না। আওয়ামী লীগের দুঃশাসনের ফলে যে মানুষের মধ্যে এবং এই চলমান আন্দোলনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, পুলিশ বাহিনী, তারা যেভাবে হাজার হাজার ছাত্রকে নির্বিচারে হত্যা করেছে, এখানে একটা স্পষ্ট গণহত্যা সংঘটিত হয়েছে। সেই গণহত্যার ফলে মানুষের মনে অবশ্যই একটা ক্ষোভের সঞ্চার হবে, কারণ প্রত্যেকটা ক্রিয়ারই একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। যারা ফিজিক্স পড়েছেন তারা জানেন। তো সেই জায়গা থেকে মানুষের মনে 15 বছর খুন, হত্যা, নির্যাতন, লুটপাটের ফলে মানুষের মনে জমে থাকা যে ক্ষোভ ছিল, সেটাই আসলে এই যে 5ই অক্টোবরের একটা বহিঃপ্রকাশ আমি বলবো। সুমন ভট্টাচার্য এবং আসাদ রনি যেটা বললো, ক্ষোভ তার পাল্টা ক্ষোভ, প্রত্যেক ক্রিয়া সমান ও বিপরীত প্রতিক্রিয়া। দেখুন, আমি তো বাংলাদেশের ছাত্র আন্দোলনকে শ্রদ্ধা করি এবং সেই শ্রদ্ধার সাথে আমি ধরেই নিচ্ছি যে আমরা ভারতীয়রা সবাই খারাপ, আমাদের ভারতীয় মিডিয়া খারাপ। আমার মনে হয় আমাদের জন্য যেটা চিন্তার বিষয় যে আমেরিকার খুব ঘনিষ্ঠ নেদারল্যান্ডের বর্তমান সরকারের নিয়ন্ত্রক, তিনি খুবই দক্ষিণপন্থী নেতা, গিয়ার্ট উইল্ডার্স, যাকে নিয়ে গোটা পৃথিবী জুড়ে বিতর্কও আছে, আবার তিনি এই সমস্ত বিষয়ে সবসময় টুইট করে থাকেন। গিয়ার্ট উইল্ডার্স বলেছেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা চিন্তার বিষয়। এবার আমি জানি না যে মাননীয় আসাদ রনি জানেন কিনা যে গিয়ার্ট উইল্ডার্স ইউরোপের কতগুলো দেশকে প্রভাবিত করে, বা গিয়ার্ট উইল্ডার্স ডোনাল্ড ট্রাম্পের কতটা ঘনিষ্ঠ। ফলে আমি খুব আমরা ভারতীয়রা তো খারাপ, কিন্তু আমরা ভারতীয়রা আমেরিকার মতো অতটা খারাপ নই যতটা কিউবার সাথে তারা যেরকম সম্পর্ক তৈরি করে। ফলে আমরা ভারতীয়রা সবসময় চাই যে বাংলাদেশিরা এখানে আসুন, তারা চিকিৎসা করুন, তারা শপিং করুন। আমরা তো সেসবে কোনো কিছু বলি না, কিন্তু ইস্যু হচ্ছে যে যদি আমরা দেখি যে বাংলাদেশে গণহত্যা হচ্ছে, তখন আমরা কিভাবে দেখব? আমরা কি সেটা ধরে নেব সেটাও ভারতীয় মিডিয়াই দেখাচ্ছে? অনিক চট্টোপাধ্যায়,
দেখুন, উনি ওনার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, কিন্তু আমাদের এপারের থেকে যেটা মনে হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করলেন খুব সঙ্গত, যে একটা হত্যা বা একটা তার বিকল্প তার আরেকটা হত্যা হতে পারে না, একটা কার্নেজের বিকল্প আরেকটা কার্নেজ হতে পারে না। এবং আমরা যেটা বারবার দেখছি যে আমার দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আমাকে দেখতে হবে যে অন্য দিক থেকে কি ভাবছে। আর আইন শৃঙ্খলার কথা যদি বলেন, পুলিশের মনোবল কিন্তু ভেঙে গেছে। পুলিশ যা করেছে প্রথম দিকে হয়তো অন্যায় করেছে বা অন্যায় করেছে, কিন্তু তারপরে পুলিশ থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে হত্যা করা হয়েছে। এটা তো খুব সুস্থতার লক্ষণ নয়। ঠিক আমরা কথা বলি, আগের সেশনে বাংলাদেশের যে মানুষজনের সঙ্গে কথা বলে আমার আশাটা কিছুটা বেড়েছিল, খুবই আশাবাদী হচ্ছিলাম। আমি আবার গভীর হতাশায় ডুবছি এই ছাত্রনেতার কথা শুনে। আই এম সরি টু সে, আজকে বলতে বাধ্য হচ্ছি যে উনি কোথাও এই হিংসাটাকে জাস্টিফাই করছেন। উনি বুঝতেই পাচ্ছেন না যে গোটা পৃথিবীর সামনে বাংলাদেশের ভাবমূর্তি কোন দিকে যাচ্ছে। দেশটা তো ওনার ভালোবাসার দেশ, ওটা আমার দেশ নয়, আমার ভারতবর্ষ দেশ। আমার অতীতে কেউ কোনো কালে বাংলাদেশে ছিল না, আমরা মেদিনীপুরের মানুষ। দুঃখের কথা হচ্ছে যে এই গণভবন আক্রমণ করা, মহিলাদের অন্তর্বাস তুলে দেখানো, এগুলো একটা দেশের জাতির সংস্কৃতিকে ধুলায় লুটিয়ে দেয়। লাস্ট লাইন, ছাত্র নেতারা যখন আন্দোলন শুরু করেছিলেন, সেই আন্দোলনে ভালো মন্দ বিচার করার আমি কেউ নই, কিন্তু একটা কথা বলবো, সেই আন্দোলন হাতের বাইরে গেলে, এই সমস্ত এলিমেন্টের হাতে যদি আন্দোলন যায়, তার দায়ও তো ওনাদের নিতে হবে, এর সমস্ত ফলাফলও ওনাদের ভোগ করতে হবে। হ্যাঁ, দেখুন, পৃথিবীর ইতিহাসে দুজন নেতার নাম লোকে মনে রেখেছে। একজনের নাম মহাত্মা গান্ধী, আরেকজনের নাম নেলসন ম্যান্ডেলা। যেদিন চৌরি চৌরাতে পুলিশ ফাঁড়িতে আগুন জ্বালিয়ে 20 জনকে মারা হয়েছিল, গান্ধীজি বলেছিলেন আমি আন্দোলন পরে করব, আগে আমি শান্তি ফেরাই। নেলসন ম্যান্ডেলা নিজের স্ত্রী উইনি ম্যান্ডেলা যেদিনকে হিংসাকে প্রশ্রয় দিয়েছিলেন, যে হিংসা করত ম্যান্ডেলা ফুটবল ক্লাব, আসলে সেটা ছিল একটা অরাজক অবস্থা তৈরি। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন আমি আগে ওই ক্লাবটাকে ভাঙবো, তারপর আমি ক্ষমতায় যাব। ক্ষমতায় যাওয়ার পথ যদি এত রক্তাক্ত হয়, তাহলে তো ভারতীয় মিডিয়া কি বললে তাতে কিছু আসা যায় না। আর একটা কথা, কিছু যদি না ঘটে, হিন্দুদের উপর কিচ্ছু যদি আমি একটাই কথা বলতে পারি, পিকনিক করতে আমি একটা কথা বলতে পারি, হিংসার বদলা হিংসা নয়। কেউ অপরাধ করেছে বলে সেই অপরাধের জন্য তার বাবা, তার মা, তার 3 পুরুষকে টেনে ধরে মূর্তি ভাঙা জাস্টিফাই করছি না। এবং কোথাও মনে হয় একজন মানুষ হিসেবে, মানবিক মানুষ হিসেবে বা একটা সভ্য মানুষ। হ্যাঁ বলো। আমি বলবো যে সবকিছুর উপরে মানবতাটাকে আমরা রাখতে চাই, ঠিক, কারণ মানবিক দিক থেকে বিবেচনা করতে হবে। এখানে কোনো উত্তেজনা বা একটা উস্কানিমূলক কথা বলে আমাদের লাভ হবে না। আমরা সবাই চাই সারা পৃথিবীতে শান্তি রেস্টোর হোক। কোনো দিন কোনো ভায়োলেন্স কোনো সময় কোনো জায়গায় রিলিফ দিতে পারিনি। যদি সত্যিকারের আমরা ভালো চাই, তাহলে শান্তিকে বজায় রাখতে হবে এবং আমাদের দেশের সরকার নিশ্চিত সেই দিকে নজর রাখবে। আমাদের দেশের সরকারও করবে, আশা করি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার করবে। কিন্তু একটা কথা না বললেই নয়, বা না বলে পাচ্ছি না। আজকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে গতকাল, এবং আজকে তার মরদেহ দান করা হয়েছে এনআরএস মেডিকেল কলেজে। 80 বছর বয়সে তার মৃত্যু হয়েছে। 83 বছর বয়সে এক ভদ্রলোক, এই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি থাকবেন কি থাকবেন না তা আগামী সেপ্টেম্বর মাসেই ঠিক হয়ে যাবে, যে বাইডেন সত্যি থাকতে পারবেন কি থাকতে পারবেন না। তার কারণ আমেরিকাতে নির্বাচন। কিন্তু মোহাম্মদ ইউনূস 84 বছর বয়সে অত্যন্ত কঠিন পরীক্ষায় তাকে ফেলে দিয়েছে বাংলাদেশের মানুষ। তাকে এমন একটা গুরুদায়িত্ব চাপিয়েছে এই বাংলাদেশের, যে বাংলাদেশের এই সময়ের পরিস্থিতিতে তিনি কতটা শক্ত হাতে হাল ধরে আগামী দিনে বাংলাদেশকে সঠিক দিশা দেখাতে পারবেন, সেটা কিন্তু বড় প্রশ্ন। সত্যি ইউনূসের কাছেও যেটা একটা বড় চ্যালেঞ্জ, সবার কাছেই চ্যালেঞ্জ, এবং মানব জাতির কাছেও বড় চ্যালেঞ্জ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।